স্বচ্ছ জানলার কাঁচ সরিয়ে একটানা বৃষ্টির ঝমঝম শব্দ উপভোগ করতে করতে পুটিরামের হাতের চায়ে চুমুক দিতে দিতে খবরের কাগজের পাতা উল্টাচ্ছিলাম। বঙ্গবার্তার এই কাগজটা অবশ্য কালকে, কারণ আজ এখনও খবরের কাগজ এসে পৌঁছায়। কারণ অবশ্য বৃষ্টি হলেও হতে পারে। ব্যোমকেশের অবশ্যই খবরে তেমন কোনো আগ্রহ নেই, শুধু একটি বিষয় ছাড়া, বিজ্ঞাপনের পাতা। ওর মতে এই বিজ্ঞাপনের পাতাতেই নাকি দুনিয়ার সমস্ত রহস্যের রসদ লুকিয়ে রয়েছে। এতে দেশের বর্তমান আর্থিক পরিস্থিতির কথা জানা যায় মানুষের দৈনন্দিন চাহিদার কিভাবে ক্রম পরিবর্তন ঘটে চলেছে, কিংবা ধরুন রাজনৈতিক প্রেক্ষাপটে গড়ে ওঠা বিনোদন অথবা মূল্যবান সামগ্রীর দাম কিভাবে বেড়ে চলেছে, অথবা এমন কোনো নজরকাড়া বিজ্ঞাপন যা এই আমার মতো ছাপোষা অকৃততার লেখকের জন্য বিশেষভাবে সুযোগ্য, যা কিনা আমায় খ্যাতি এনে দিতে পারে। আজ ওর এরূপ আদর্শের পথ অনুসরণ করেই বিখ্যাত চিত্রনাট্য পরিচালক বিন্ধ ঘোষালের প্রোডাকশন হাউস, যার নাম ঘোষাল অ্যান্ড কো, তার তরফ থেকে একটা বিজ্ঞাপন চোখে পড়ল। আর এই বিজ্ঞাপনের সূত্রেই সমস্ত ঘটনার সূত্রপাত। বিজ্ঞাপনটা পড়তে লাগলাম। ঘোষাল অ্যান্ড কো প্রোডাকশন হাউসের তরফ থেকে ঘোষণা করা হচ্ছে যে বিখ্যাত চিত্রনাট্য এবং সিনেমা পরিচালক এবং একই সাথে প্রযোজক বিন্ধ ঘোষাল ওনার পরবর্তী সিনেমার জন্য গল্প অনুসন্ধান করছেন। বাংলার মাটিতে নানান প্রতিভাবান লেখক রয়েছেন, তাই চিত্রনাট্য এবং সংলাপের সাথে একটি রহস্য উপন্যাসকে পরিচালক বিন্ধ ঘোষাল সিনেমায় রূপান্তরিত করতে ইচ্ছুক। উনি চাইছেন যাতে নতুন প্রজন্ম বিনোদনের জগতে এগিয়ে আসুক। উৎসাহিত ব্যক্তিরা নিম্নোক্ত ঠিকানায় গল্পের পাণ্ডুলিপি ডাকযোগে কিংবা নিজে এসেও জমা করে যেতে পারেন। নির্বাচিত হলে আমাদের তরফ থেকে যোগাযোগ করা হবে। বিজ্ঞাপনের গোটা ফিরিস্তি শুনে ও মুচকি হেসে সিগারেটে টান দিয়ে বলল, ভাইয়া, বিজ্ঞাপনের পাতা তাহলে আজ তোমার কাজে লাগবে বলেই মনে হচ্ছে। হ্যাঁ, তবে গল্প নির্বাচিত হলে তবেই তো সুযোগ পাবো। তোমার তো আমায় নিয়ে আমাদের রোমহর্ষক নানান রহস্য অভিযানের গল্প নিয়ে বিস্তর কাহিনী রয়েছে, তার মধ্যে থেকেই একটা দিয়ে দেখো না। আচ্ছা, মাকড়সার রস গল্পটা কেমন হবে বলো তো? দিতে পারো, তবে এক উন্মাদগ্রস্ত ব্যক্তি কিভাবে বিছানায় শয্যাশয়ী হয়ে নিজের নেশার রসদ ডাকযোগে জোগাড় করে তারই পরিবারের সামনে কলমের কালিতে মিশিয়ে খেত, এই রহস্য নিয়ে কাগজে তেমন লেখালেখি হয়নি, কারণ সেই গল্পে বিরাট কোনো অপরাধের চিহ্ন মাত্র নেই, রয়েছে শুধুই আমার হাত যশ। তাই লেখা জমা করার আগে একবার দেখে নিও। হ্যাঁ, সেটা অবশ্য তুমি ঠিকই বলেছো ভাইয়া। আমি বলি কি, চলোই না একবার প্রোডাকশন হাউস থেকে ঘুরেই আসা যাক। সাথে করে না হয় বেশ কিছু গল্পের পাণ্ডুলিপি নিয়ে যাব। প্রতিটি গল্পের সারাংশ বলেই দেখি, যেটা ওনাদের পছন্দ হয় সেটাই নেবেন। খবরটা তো কাল বেরিয়েছিল, এতক্ষণে কমপক্ষে শখানেক পাণ্ডুলিপি জমা পড়েও গিয়েছে বলে আমার ধারণা। আমারও তাই বিশ্বাস, কিন্তু ভাগ্য যদি সদয় হয় ক্ষতি কি? হ্যাঁ, এতদিন ধরে তোমার নাম সাহিত্য জগতের নানান পত্রিকার মুখ উজ্জ্বল করেছে, খবরের কাগজেও বেরিয়েছে। এবার তোমার নামটা সিনেমার পর্দায় দেখতে চাই ভাইয়া। কি ব্যাপার, ঠাকুরপো বুঝি ফিল্মে নামছে? বলে কিসের পাঠ করবে? হাতে একটা বড় থালায় বেশ কয়েকটা গরম লুচি আর 2 বাটি আলুর ছেঁচকি নিয়ে ঘরে প্রবেশ করলো ওর স্ত্রী, মানে আমার বৌঠান। শেষের কথাটা ওরই মুখশ্রিত, সেটা আর বলার অপেক্ষা রাখে না। ভায়া কৌতুকের সুরে বললে, হ্যাঁ, তোমার ঠাকুরপো অ্যাক্ট করবে গো, অ্যাক্ট। তবে সিনেমার পর্দায় নয়, বরং খাতার পাতায়। মানে এটা, এই পরিচালক বিন্ধ ঘোষাল ওনার নতুন সিনেমার জন্য গল্প খুঁজছেন, তাই বিজ্ঞাপন দিয়েছেন। তাই সেটা দেখেই তোমার ঠাকুরপোর সাজ জেগেছে যে ওর লেখা যে কোনো একটা গল্প যেন সিনেমার জন্য নির্বাচিত করা হয়। বাহ, এটা তো বেশ উত্তম প্রস্তাব। হ্যাঁ বৌঠান, এমনটা হলে তো ভালোই হয়। তবে বেশি আশা করলে আবার আশাহত হওয়ারও আশঙ্কা থাকে। আজই যাব, চেষ্টা করি, তারপর হলে হবে, না হলে আমার আর কি বা করার আছে। চলো ভাইয়া, বৃষ্টি ধরে এসেছে, এবেলা বেরিয়ে পড়া যাক। আমার হাতেও তেমন বিশেষ কাজও নেই। তাই চলো, আসার পথে বরং একটু কলেজ স্ট্রিট হয়েও ঘুরে আসা যাবে।
প্রাথমিক প্রস্তুতি পর্ব সেরে নিয়ে পোশাক পরিবর্তন করে দুজনে বাইরে বেরোতেই যাব, এমন সময় ও হঠাৎ বাতাসে কান পেতে কি যেন শুনল। আমাদের মনে হয় যেতে একটু বিলম্ব হলেও হতে পারে। তার কারণ সঠিক বলতে পারি না, কারণ না অচেনা পদধ্বনি যে কোন বার্তা বয়ে আনছে সমস্ত বিষয়টা তার উপর নির্ভর করছে। পদধ্বনি? কিন্তু আমি তো কারোর পায়ের শব্দ শুনিনি। তার জন্য তীক্ষ্ণ শ্রবণ শক্তি এবং সচেতনতার একান্ত প্রয়োজন ভায়া। যিনি আসছেন তিনি পা টেনে টেনে সিঁড়ি বেয়ে উপরে উঠছেন, তাই হয় তার পায়ে কোনো সমস্যা রয়েছে বা বার্ধক্যজনিত কারণে তার হাঁটুর সমস্যা দেখা দিয়েছে। ঠিক তক্ষুনি দরজায় কেউ যেন কড়া নাড়ল। ভেসে এলো প্রকৃতই এক মহিলা কণ্ঠ। দরজা খুলতেই দেখি 1 বছর 70-এর বৃদ্ধা। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, এটা কি গোয়েন্দা ব্যোমকেশের বাড়ি? ক্রিং ক্রিং শব্দে ল্যান্ডফোনের ঘণ্টার ধ্বনিকে ছাপিয়ে গেল বন্য আদিমতার কামনা ভরা শীতকার। বন্য মহুয়া ফুলের গন্ধে যেন গোটা ঘরটা ভরে রয়েছে। একটানা ক্যাচ ক্যাচ শব্দকে ছাপিয়ে চলেছে কালো আকাশের বুক চিরে নেমে আসা বজ্র নিনাদ, আর ওই একটানা বাজতে থাকা ল্যান্ডফোনটা। খানিকক্ষণ একটানা যান্ত্রিক আর্তনাদ করতে করতে একসময় সেটি স্তব্ধ নির্বাক দর্শক হয়ে তাদের দেখতে লাগলো। তারা, যারা মধ্যরাতের উষ্ণতা মেখে এক অদ্ভুত খেলায় মগ্ন। ও ডার্লিং, এবার ছাড়ো, আর কত? মহুয়া অর্থাৎ কলকাতার টলিপাড়ার এক চেনা মুখ মিস মহুয়া রায়ের গায়ে লেগে থাকা তীব্র বিদেশি সেন্টের গন্ধ মাখতে মাখতে পরিচালক বিন্ধ রায় বলে উঠল, কি করব বলো? মহুয়া দেবীর মহুয়ার আগ্রাসন আমায় চুম্বকের মতো টানে যে। নটি বয়। বুকের আঁচলটা তুলে নিয়ে বিছানায় উঠে বসল মহুয়া। টেবিলের ওপর থেকে সিগারেটের প্যাকেটটা তুলে নিয়ে সেখান থেকে একটা সিগারেট ঠোঁটে গুঁজে তাতে আগুন ধরিয়ে বলে উঠল, আচ্ছা বিন্ধু ডার্লিং, কুসুমপুরের কুহুগিনী এই ছবিটার শুটিংটা শেষ হলে নেক্সট প্রজেক্টের ব্যাপারে কিছু ভেবেছো? মানে পরেরটাতেও আমি থাকছি তো? বিন্ধ ঘোষাল নিজের পুরুষালী বুকের লোমে হাত বোলাতে বোলাতে বলল, আরে আল বাদ থাকছো। এই ছবিটিতে যে ভৌতিক আবহে সৃষ্টি করতে পেরেছি না, আশা করি বাংলা দর্শকদের মন জিতে নিতে পারবো। কি বলো? হোটেল রুমের নরম ভেলভেটের কার্পেটে নিজের নগ্ন নরম দুটি পা রেখে টেবিলের ওপর থেকে আধ খাওয়া হুইস্কির পাত্রে চুমুক দিতে দিতে মহুয়া বলে উঠল, দেখো, সাধারণত নতুন ধরনের কনসেপ্ট এই 90 দশকের মানুষদের মানসিকতার সঙ্গে খুব একটা খাপ খাবে না, একটু সময় লাগবেই, তাই না? তবে এটা বলতে পারি যে এই ধরনের গল্প এর আগে বাংলা ইন্ডাস্ট্রিতে হয়নি। হ্যাঁ, তা যা বলেছ। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা? ভাবছি এমন ধরনের গল্প তোমার মাথায় কি করে এলো? মুচকি হাসল বিন্ধ। তার বয়স প্রায় 50 ছুঁই ছুঁই হলেও শরীরে এখনো বার্ধক্যের ছাপ পড়ে। অদ্ভুতভাবে মাথার চুলটা এক মেয়েলি ভঙ্গিমায় কানের ডগায় আলতো করে সরিয়ে দিয়ে বললে, নারী সত্তাকে সঠিক অর্থে উপলব্ধি করতে গেলে যে নারীত্বকে গ্রহণ করতে হয় প্রিয়ে, নইলে বুঝবে কিভাবে? শুধুমাত্র সঙ্গমে মেতে উঠলে যে পুরুষত্বের আগ্রাসন বা যৌনতাকে প্রশ্রয় দেওয়া হয়, এখানে আত্ম উপলব্ধি কোথায়? আমার কাজ পুরুষ হয়েও নিজের ভেতরের নারী সত্তাকে জাগ্রত করা। এই তোমার এক আজব সমস্যা মাইরি, সত্যি বুঝতে পারি না তুমি কি চাও বলো তো। আমি কি চাই সেটা বুঝি এখনো বুঝতে পারোনি? না, পারিনি, আর সত্যি বলতে পারতেও চাই না। আমি শুধু চাই কাজ করতে আর অনেক নাম করতে,
বাস, আর কিচ্ছু চাই না। আমারটা না হয় পরে বুঝো, আপাতত যাও, আগে ফ্রেশ হয়ে এসো। আমায় এবার প্রোডাকশন হাউসে একটা ফোন করে কালকে শুটিংয়ের শিডিউলটা রেডি করে রাখতে হবে। তাছাড়া হোটেল থেকে চেক আউট করারও সময় চলে এসেছে। কটা বাজে দেখেছো? দেওয়ালে টাঙানো ঘড়িটার দিকে এক দৃষ্টিতে বেশ খানিকটা সময় চেয়ে রইল মহুয়া। রাত প্রায় 10টা বাজতে চলল। যদিও হাতে এখনো বেশ খানিকটা সময় রয়েছে, কিন্তু তবুও কাল যে অনেক কাজ বাকি। ঠিক আছে, আমি স্নানে যাচ্ছি, তুমিও এক কাজ করো, ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, সেই বরং ভালো। আমি ডিনারটা ঘরেই অর্ডার করে দিচ্ছি। মহুয়া চলে যেতেই বিন্ধু উঠে দাঁড়ালো। তার সারা শরীর জুড়ে অজস্র আঁচড় আর কামড়ের দাগ স্পষ্ট। সদ্য দাঁত বসানো জায়গাটায় আলতো করে হাত বুলিয়ে নাক দিয়ে একটা জোরে শ্বাস টেনে কেমন যেন আবারও সেই মেয়েলি ভঙ্গিমায় বিন্ধু বলে উঠল, নিষিদ্ধ আলাপনে ঝড়ের বাতি ঘরে জ্বলছে প্রহর, ঢুকছে আলো, পুড়ছে হৃদয়। তুমি যা চাও তবে তাই হোক। এটাই তো ভবিতব্য, এটাই যে সত্তাধীন সিদ্ধান্ত। গায়ে নাইট কোটটা ছাপিয়ে ঠোঁটে একটা সিগার ধরিয়ে আনমনে টেলিফোনের দিকে পা বাড়াতেই যাবে, ঠিক সেই মুহূর্তে আবারও ফোনটা সশব্দে বেজে উঠল। কালো রঙের রিসিভারটা কানে নিতেই অদ্ভুত একটা ম্যাও শব্দ হলো। মনে হলো ফোনের ওই প্রান্তে একটা বিড়াল কর্কশ্বরে ডেকে উঠল। ক্রমাগত একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ কানে ভেসে এলো, ঠিক যেভাবে খানিকক্ষণ আগে তাদের বন্য মৈথুন পর্বকালে ওই সুসজ্জিত মখমলের গদি দেওয়া খাটটা আর্তনাদ করছিল, খানিকটা তেমনই। রিসিভারের উপর ক্রমাগত কারোর এই দীর্ঘশ্বাসের শব্দ বাইরে ঘটে থাকা ঝড়ের মতো আছড়ে পড়তে লাগলো। হুজ দেয়ার? কোনো সাড়া পাওয়া গেল না। কে বলছেন? ফোনের ওই প্রান্তে কে রয়েছেন? খানিক বাদে এক মেয়েলি গলার স্বর শোনা গেল। সেই গলায় মিশে রয়েছে এক অদ্ভুত মাদকতা। বিন্ধু ঘোষাল, টলিগঞ্জের বিখ্যাত চিত্র পরিচালক বিন্ধু ঘোষাল। আমি কে, আমি কি, সেটা জানার আগে আমিও একটা কথা জানতে চাই। আপনি কে? মানে হোয়াট রাবিশ! আমি বিন্দু ঘোষাল। আপনি কি রাত দুপুরে ফোন করে মশকরা করছেন? আহা, চড়ছেন কেন বিন্ধু বাবু? রেগে কি লাভ বলুন তো? আপনি আর আমি বুঝি আলাদা? মানে দেখুন, আমার অনেক কাজ রয়েছে, তাই এই রাতের বেলা কল করে এমন মজা করার দুঃসাহস দেখাবেন না। এর ফল কিন্তু ভালো হবে না। অনুরূপ আর অনুরক্ত দুটো অ দিয়ে শুরু হলেও মানে কিন্তু আলাদা। আপনি জীবন্ত জীবাশ্ম দিয়ে প্রতিলিপি তৈরি করতে চেয়েছিলেন। আপনি নিজেকে সেই ধাঁচে গড়ে তুলতে চেয়েছেন। ক্যামেরার আড়ালে থেকেও সেই প্রতিলিপি আপনি অন্যের শরীরে ফুটিয়ে তুলতে চাইছেন। পারবেন তো? দেখুন, আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, আপনাকে হোটেলের আমার রুমের ল্যান্ডফোনের নাম্বারটা কে দিল? কে দিয়েছে, কোথায় পেলাম, সেটা বড় কথা নয় বিন্ধু ঘোষাল। বড় কথা হলো আপনি যে খেলায় মেতে উঠেছেন, এর ফল কতটা ভয়াবহ হতে চলেছে আপনি জানেন না। হুমকি দিচ্ছেন? আমায় হুমকি দেওয়ার স্পর্ধা আপনার কি করে হলো? যেভাবে আপনার অন্যের জীবনশৈলী, অন্যের লেখা গল্পকে অনুরূপ প্রতিলিপি করে অর্থ উপার্জনের পথ সুগম করার স্পর্ধা হয়েছিল, ঠিক সেভাবে। মানে? এ কি বিন্ধু বাবু, বিন্ধু পর্বতমালার নাম রাখলে কি তার বিশালতার সাথে নামকরণের পরিমাপ করা যায়? আপনার নামটাই তো একটা অনুরূপ ছন্দ বিশেষ। আমি জানি ভয়ে আপনার গলা শুকিয়ে এসেছে। আমি এও জানি এরপর আপনি ঠিক কি করতে চলেছেন, তবে সেই সুযোগ আমি আপনাকে দেব না। ও, তুই
তুই তাহলে এখনো মরিসনি? মরেই তো গিয়েছি। এই সমাজ আমায় বাঁচতে দিল কই? তবে মৃত্যুর পরেও যে একটা জগৎ রয়েছে, আপনি নিজেও তো কুসুমপুরের কুহুকিনী গল্পের প্রতিটি চরিত্রে সেটাই ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন না? একটা যাই হোক, আপনার ওই পোষা কুকুরগুলোর দ্বারা হয় না, হবেও না। তুই কিভাবে জানলি যে এই গল্পের উপরে আমি চলচ্চিত্র তৈরি করছি? এখনো তো সংবাদ মাধ্যমগুলো খবরও পায়নি। আমায় চলমান বাতাস খবর দিয়ে যায় বিন্দুবাবু। ঘরে যখন আগুন জ্বলে, তার পুড়ে গিয়ে শর্ট সার্কিট হয়ে বাতাসে মৃত্যুর গন্ধ ছড়ায়, তার বহু আগেই যে আমি মৃত শরীরের গন্ধ পাই। শুধু একটা কথা জানাতে ফোন করেছিলাম, কাজটা ভালো করেননি। আমি ফিরে এসেছি। এইবার রক্তের হোলি খেলা শুরু হবে। না 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 না, এটা হতে পারে না, কিছুতেই না। তুই বেঁচে থাকতেই পারিস না। অদ্ভুত এক হাড় হিম করা হি হি শব্দের ঋণে ঋণে হাসির সাথে সাথে ফোনটা বিপ বিপ শব্দ করে কেটে গেল। সাথে সাথে বাইরে সজোরে একটা বাজ পড়ল এবং ঘরের আলোগুলো দপদপ করতে করতে একসময় নিভে গেল। স্নান করে শাওয়ার চলার শব্দ শোনা যাচ্ছে মহুয়া গুনগুন শব্দে এক চেনা রবীন্দ্রনাথের গানের কলি ভেজে চলেছে। আলো চলে যাওয়ার পর মুহূর্তে মহুয়ার গলার স্বর খানিকটা উঁচু করে বলল, কি ব্যাপার, হঠাৎ করে লাইট অফ হয়ে গেল কেন? লোডশেডিং নাকি? উত্তরটা বিন্ধু দিতেই যাবে, ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে একজোড়া পায়ের খটখট শব্দ শোনা গেল। মুহূর্তের মধ্যে দরজায় কেউ যেন সশব্দে করাঘাত করে উঠল। কে? বাইরে কে এসেছে? স্যার, রুম সার্ভিস। হঠাৎ করেই লোডশেডিং হয়ে যাওয়ায় ম্যানেজার বাবু আমায় মোমবাতি দিয়ে আপনাদের ঘরে পাঠালেন। আচ্ছা দাঁড়ান, আমি দরজা খুলছি। দরজার আইহোল দিয়ে বাইরে তাকালো বিন্ধু। হ্যাঁ, সত্যিই তো। সবুজ ছাপা শাড়ি পরিহিত একটি মেয়ে ঠিক তার মুখের সামনে একটি বড় মোমদানিতে পরপর 3টে জ্বলন্ত মোমবাতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মোমদানিটা তার বুকের নিচে ধরা রয়েছে। মুখটা অন্ধকারে ঢাকা হলেও পুরুষ্ঠ 2 বক্ষযুগল যেন প্রস্ফুটিত পদ্মের মতো বিন্ধুর সারা শরীরে বিদ্যুৎ তরঙ্গের জন্ম দিচ্ছে। শাড়ির ভাঁজে সরু নিতম্ভে চিকচিক করছে ঘাম। সেদিকে চেয়ে একবার জিভ দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে নিল বিন্ধু। কি নাম তোমার? স্যার, আমি করবি, এই হোটেলেই কাজ করি। আলো চলে যাওয়ায় ম্যানেজার বাবু আমায় আপনার রুমে মোমবাতি দিয়ে আসতে বললেন। ও, তুমি বাইরে কেন? ভেতরে এসো। দরজা ছেড়ে সরে দাঁড়ালো বিন্ধু। নারী শরীরের মাতাল করা ঘ্রাণ যে তার দুর্বলতা। আবারও বাথরুম থেকে ভেসে এলো মহুয়ার গলা। আরে হলোটা কি? কি মুশকিল! বলছি এইভাবে কি করে ওয়াশরুম থেকে বেরোবো? হ্যাঁ, উফ, অসহ্য। এই শোনো, না বেরোতে পারলে ওখানেই থাকো যতক্ষণ না আলো আসে। মেলা ফ্যাচ ফ্যাচ করো না তো। স্যার, বলছি ম্যাডামের আলোর বড্ড প্রয়োজন। আমি কি মোমবাতিটা এগিয়ে দেব? ওর কথা ছাড়ো তো। বলছি করবি, তুমি কখনো আমার ফিল্মে অভিনয় করার সুযোগ পেলে কি করবে? আমি ফিল্ম? না বাবা, ওসব আমার দ্বারা হবে না। বলোই না। সে যখন সুযোগ পাবে তখন দেখা যাবে। আগে বলো, যদি আমি তোমায় অফার করি তাহলে কি তুমি রাজি হবে? কিন্তু আমি তো অভিনয় করতে পারি না স্যার। ঘামে ভেজা কোমরে নিজের আংটি পরা হাতের আঙুল বোলাতে বোলাতে বিন্ধু তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে উঠল, আমি আছি তো, সব শিখিয়ে দেব। এই বাইরে কে এসেছে? একটা মেয়ের গলা শুনতে পাচ্ছি মনে হলো। এই সালি, আমায় শান্তিতে। মুখ দিয়ে হয়তো আরো কিছু অশ্রাব্য ভাষায় গালি দেওয়ার উত্তম পরিকল্পনা করছিল বিন্ধু, কিন্তু তার আগেই হঠাৎ জানলা দিয়ে ধেয়ে আসা একরাশ ঠান্ডা বাতাস এসে মোমবাতির আলো নিভিয়ে দিল। মুহূর্তের মধ্যে ঘরটা আবারও গ্রাস করল নিশ্ছিদ্র আঁধার। হে, আলোটা নিভে গেল যে। দাঁড়াও, আমি মোমবাতি জ্বালাই। মেয়েটি কাছে এগিয়ে এলো।
আরও কাছে। থাক না স্যার, ভালোবাসতে আলোর কি প্রয়োজন? হ্যাঁ মানে হ্যাঁ ঠিক, তুমি তাহলে আমার প্রস্তাবে রাজি, তাই তো করবি? মেয়েটি কাছে এগিয়ে এলো, আরও কাছে। তারপর বিন্ধর চওড়া কোমরটাকে পুরুষালী ভঙ্গিমায় চেপে ধরে কাছে টেনে নিল। নারীর ভেতর পুরুষ আর পুরুষের ভেতর নারী, সবটাই যে প্রকৃতির আদিম লীলা বিন্ধ ঘোষাল। নারীর কৌমার্য হরণে নারীত্বের বিকাশ হয়, আবার অনিচ্ছাকৃতভাবে ঘটালে সৃষ্টি হয় অধর্ম। কিন্তু পুরুষের পুরুষত্ব হননের শাস্তি ঠিক কি হতে পারে? কুসুমপুরের কুহুকিনী এমনই এক চরিত্র, তাই না বিন্ধ ঘোষাল? মানে তুমি ঠিক কি? আমি কি বলছি বুঝতে পারছেন না, তাই না? ও, আপনার তো সবকিছু খুলে বুঝিয়ে বলতে হয়, নাহলে আপনি তো বুঝেন না। সে গল্পের প্লট হোক কিংবা শরীর। হঠাৎ দুটি নরম সরু হাতের আঙুল নিমেষে প্রস্তর কঠিন হয়ে বিন্ধর গলায় চেপে বসে গেল। ছটফট করতে করতে বিন্ধ বলে উঠল, করবি করবি, তুমি কি করছো? ছাড়ো ছাড়ো আমায়। ডান পায়ে সজোরে একটা লাথি কষিয়ে মেয়েটি বিন্ধকে মাটিতে ফেলে দিল। মাটিতে পড়ে যেতেই কোমরের পেছন থেকে একটা শিশি বাইরে বের করে বলল, তোমায় অমৃত পান করতে এসেছি বিন্ধ। ফিল্ম জগতে অমরত্ব পেতে চাও তো? সেই অমরত্বের অমৃত সুধা পান করতে তুমি যে কোনো পথ অবলম্বন করতে এক মুহূর্ত ভাবো না। নাও, আমি নিজের হাতে সেই অমৃত পান করাতে এসেছি। ঠিক সেই সময় বাথরুম থেকে মাগো ধপ করে একটা দেহ পড়ার শব্দ শোনা গেল। পড়েছে। বেচারি লজ্জায় বাইরে বেরোতে পারছিল না, বোধহয় সাবানে পা পিছলে পড়েছে। যাকে যাক, আমার কাজ আরো সহজ হয়ে গেল। তুমি কে? তুমি কে? আমার কাছে কি চাও? এক হাতে গলাটা সজোরে চেপে ধরে মাটিতে মাথাটা সজোরে ঠুকে দিয়ে মেয়েটি বলে উঠল, তোমায় নীলকণ্ঠ বানাতে চাই বিন্ধ। নীলকণ্ঠ, অমৃতের সাথে যে বিষও থাকে, করবীকে ছুতে গেলে যে কাঁটা লাগে, আর সেই কাঁটায় বিষ থাকে, বিষ। মুহূর্তের মধ্যে সেই বোতলের ভেতর থাকা থকথকে পানীয়টুকু তার গলায় ঠেলে দিল। এ আমায় কি খাওয়ালে করবি? আমার গলা জ্বলে যাচ্ছে। জ্বলছে জ্বলছে বুঝি? সে একটু জ্বলবে বই কি, তারপর দেখবে সব শান্ত, সব ঝড় থেমে যাবে। তবে আমার কাজ এখনো যে বাকি আছে বিন্দু ঘোষাল, এখনো বাকি আছে। চকিতে বুকের আঁচল সরিয়ে তার ভেতর থেকে বাইরে বের করে আনলো এক সুদৃশ্য তামার তার। সযত্নে বিন্ধর মাথাটা তুলে ধরে তার গলায় সাপের মতো সেই তার ফাঁস লাগিয়ে দুই হাতে শক্ত করে টেনে ধরল মেয়েটি। নিমেষের মধ্যে সেটি গলায় বসে গেল। আর কিছু বলার সুযোগ পেল না বিন্ধ। এক ঝটকায় তার গলাটা ধর থেকে আলাদা হয়ে দূরে ছিটকে পড়ল। উঠে দাঁড়ালো করবী। তার সারা শরীরে লেগে রয়েছে টাটকা লাল রক্ত। একেই যেন বলে রক্ত করবী। বিন্ধর বাকি দেহটা ছটফট করতে করতে একসময় শান্ত হয়ে গেল। বাইরে সত্যিই ঝড় থেমেছে। কাটা মাথার চুল সজোরে চেপে ধরে করবী সেটিকে তুলে ধরল। দরজার ঠিক বাইরে অন্ধকার দিকটায় একটা বড় পলিথিনের ব্যাগ পড়ে রয়েছে। এইবার বিছানায় পড়ে থাকা লাইটার তুলে নিয়ে পরপর 3টে মোমবাতিতে আগুন ধরালো সে।
বাথরুমের দিকে একবার চাইল। সেখান থেকে রক্ত চুইয়ে দরজার নিচের সামান্য ফাঁকটুকু দিয়ে বাইরে গড়িয়ে এসেছে। এদিকে বিন্ধর কাটা মাথা আর শরীর থেকে রক্ত বেয়ে ওই দরজার ফাঁকাটা দিয়ে বেরিয়ে আসা রক্তে মিশেছে। এক অদ্ভুত মিশেল। খানিক আগে যারা কামনায় মত্ত ছিল, আজ প্রকৃতই তাদের দেহ, রক্ত, আত্মা মিলেমিশে একাত্ম হয়ে গিয়েছে। ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো সে। কাটা মাথাটা ব্যাগে পুরে নিয়ে করিডোরের জানলার দিকে এগিয়ে গেল। তার মুখ দিয়ে কিছু কথা বেরিয়ে আসছে। মৃত্যুর পথে বিলীন মোরা, জীবনের অগ্রদূত, সঞ্জীবনী বটি খেয়ে অমৃতের অমৃতপান, জীবনের পথে জটিল ধাঁধা, খুঁজবে অবকাশ, প্রতিলিপির অনুরূপ আর কোনো বাধা নয়, জীবন্ত জীবাশ্মের এ যেন এক নতুন সন্ধান। এরপর ঝপ করে একটা শব্দ, ব্যাস, তারপরেই সব শান্ত। ক্যাচ শব্দটা কানে যেতেই ঘুম ভেঙে গেল বছর 70-এর বৃদ্ধা অনুরাধা। বয়সের ভারে গোটা শরীর জরাগ্রস্ত। একটা অদ্ভুত ম্যাও শব্দ করে কালো বিড়ালটা রান্নাঘরের বাসন ঝনঝন শব্দে ফেলে দিয়ে এক লাগে ঘরের মেঝেতে এসে থাবা গেঁড়ে জুলু জুলু চোখ করে বিছানার দিকে চেয়ে রইল। মুখে একরাশ বিরক্তি মেখে ওই বৃদ্ধা ঘর ঘুরিয়ে কোনো মতে বলল, এই কালু, এই রাত বিরেতে এমন দাপাদাপি শুরু কেন করলি বলতো? বিড়াল হয়ে বাঁদরের মতো এমন উৎপাত কি করে শুনি? শব্দে একটা মৃদু প্রতিবাদ জানিয়ে বিড়ালটা লাফ দিয়ে বৃদ্ধার বিছানায় উঠে তার গায়ে নিজের ছোট্ট লোমো শরীরটা ঘষতে ঘষতে অদ্ভুত গলায় ডেকে উঠল, বলি, তোর আজ হলোটা কি শুনি? নিজে তো ঘুমোবি না, আমাকেও কি একটু ঘুমোতে দিবি না রে? আর যদি ছেলেটা থাকতো তাইলে তোকে অন্তত সামলে রাখতো। হ্যাঁ রে, সেই যে বলে গেল, মা আজ আমার পরিচালক ডেকেছে, আজ আমার গল্প তারা দেখতে চাইছে, পড়ে ভালো লাগলে সিনেমা তৈরি হবে। সেদিনের পর আর তো ফিরে এলো না। কোথায় গেল বল দেখিনি? কত জায়গায় গেলুম, থানা পুলিশ করলুম, কিন্তু কই কোনো লাভ তো হলো না। বিড়ালটার চোখ দুটো কোনো এক অজানা কারণে একবার দপ করে জ্বলে উঠে আবারও স্বাভাবিক হয়ে এলো। বৃদ্ধা তখনও বিড়ালটার সাথে অনর্গল বকেই চলেছে। হ্যাঁ রে, বলি, তুই তো ন্যাওটা ছিলিস, তোকেও বুঝি কিচ্ছুটি বলে যায়নি সে? প্রত্যুত্তরে আবারও সেই অদ্ভুত একটা ক্যাচ শব্দ কানে ভেসে এলো। বার্ধক্যজনিত কারণে বৃদ্ধা ইদানিং কানে কম শুনতে পারে। তবে ওই অদ্ভুত ক্যাচ শব্দটা বার কয়েক হওয়ার পর বৃদ্ধা বলল, হে বাবা, দেখো দেখিনি কাণ্ড, বাইরে ঝড় বাতাস শুরু হয়েছে মনে হয়। বাতাসে কোনো জানলা খুলে গিয়ে মনে হয় এমন শব্দ হচ্ছে। দাঁড়া তো কালু, যাই একবার দেখে আসি গে। বিড়ালটা আবারও মেয়াও শব্দ করে খুব সম্ভবত মৃদু সম্মতি জানালো। বৃদ্ধা কাঁপা কাঁপা পায়ে বিছানা ছেড়ে মেঝেতে পা রাখতেই সেই ক্যাচ শব্দটা ধীরে ধীরে আরও দ্রুত লয়ে বাড়তে লাগলো। কাঠের টেবিলের একপাশে কাঁপতে থাকা লণ্ঠনের আলো খানিকটা উস্কে দিতেই মেঝের দিকে তাকিয়ে চমকে উঠলেন বৃদ্ধা। সেখানে রক্তের সরু ধারা সোজা চলে গিয়েছে সেই ঘরের দিকে, যেখানে একটা সময় তার ছেলে থাকত। আলতো করে ভেজানো দরজাটা খুলে দিতেই সেটি অদ্ভুত শব্দ করে খুলে গেল।
অদ্ভুত বিষয়, ওই রক্তের ধারা মূল ফটক থেকে শুরু হয়েছে এবং ফোঁটা ফোঁটা রক্ত বয়ে এই ঘরের ভেতর চলে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে তীব্র জোলো বাতাসের সাথে সাথে প্রবল বেগে বাজ মাটিতে আছড়ে পড়তেই লণ্ঠনের আলোটা দপ করে নিভে গেল এবং ওই এক ঝলক বজ্রপাতের আলোয় বৃদ্ধা অনুরাধা যা দেখতে পেল তাতে তার শরীরে রক্ত হিম হয়ে গেল। সে দেখতে পেল এক পৈশাচিক দৃশ্য। ঘরের ভেতর থাকা ইজি চেয়ারটা দুলে চলেছে। সেখানে বসে রয়েছে শাড়ি পরিহিত এক মহিলা। তার সারা মুখে রক্ত লেগে রয়েছে। কোলের কাছে দুই হাতে ওটা কি ধরে রয়েছে? একটা কাটা মাথা। সেই মাথা থেকে টুপটাপ করে রক্ত গড়িয়ে নামছে। মেয়েটি খিলখিল শব্দে হেসে উঠতেই ওই বৃদ্ধা ভয়ে দুই পা পিছিয়ে গিয়ে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, তুমি ভূত? কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। মেয়েটি একইভাবে পৈশাচিক অট্টহাসি হেসে কোলের সেই কাটা মাথার চুল টেনে নিজের মুখের সামনে এনে জিভ দিয়ে গলার রক্ত চেটে নিয়ে বলল, ভূত মানে কি? ভূত যা ভূতপূর্ব, যা অতীত, যা সময়ের স্রোতে বিলীন, যা স্মৃতির ভারে প্লাবিত। আমি ভয় পেও না, আমি কোনো ক্ষতি করতে আসিনি। শুধু এটা বলতে এসেছি যে একজন দোষী শাস্তি পেয়েছে, এখনো আরেকজন বাকি। মাতৃ ঋণ শোধ করার সময় এসেছে যে। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে বৃদ্ধার পা ঘেঁষে বিড়ালের ছোট্ট কালো লোমো শরীরটা তীব্র বেগে ওই মহিলার পায়ের কাছে গিয়ে মাথা ঘষতে লাগলো। কালু, কালু চলে আয়। ও কোনো মানুষ নয়, সে সাক্ষাৎ রাক্ষসী। ও তোকে মেরে ফেলবে, চলে আয়। বিড়ালটা অবশ্য তার কথায় বিন্দুমাত্র ভয় না পেয়ে তার দিকে আরো ঘনিষ্ঠ হয়ে অদূরে গলায় ম্যাও ডাক ছেড়ে উঠল। ভয় পেও না, বললাম না আমি ক্ষতি করতে আসিনি, শুধু একটা কথা জানতে এসেছি। কেউ কারোর অনুরূপ হওয়া মানে এটা নয় যে নিজের সত্ত্বাধিকার হারিয়ে ভিন্ন মানুষে রূপান্তরিত হবে। আমায় কেউ বোঝেনি জানো, কেউ না, না আপনজন আর না। থাক সেসব কথা, রক্তের খেলা তো সবে শুরু। প্রথম বলিটা তোমার পায়ে অর্পণ করতে এলাম। বৃদ্ধা কিছুই না বুঝতে পেরে ফ্যাল করে চেয়ে রইল কেবল। পরক্ষণেই মেয়েটি ওই কাটা মাথাটা মাটিতে ছুঁড়ে ফেলতেই সেটি গড়িয়ে গড়িয়ে বৃদ্ধার ঠিক পায়ের কাছে এসে স্থির হলো। ঠিক সেই মুহূর্তে আবারও বাইরে সজোরে একটা বাজ পড়ল এবং সেই আলোয় বৃদ্ধা দেখতে পেল কাটা মুন্ডুটা একজন পুরুষের। তার বিস্ফারিত দুই খোলা চোখ যেন ওই বৃদ্ধাকেই দেখে চলেছে। বৃদ্ধা এক তীব্র আর্তনাদ করে নিজের স্নায়ুর ওপরে নিয়ন্ত্রণ রাখতে না পেরে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। রাতের সেই কুহকিনী ওই বৃদ্ধার অচেতন শরীরটাকে পাঁজাকোলা করে অবলীলায় তুলে ধরে খাটের ওপরে নিয়ে শুইয়ে দিল। মাথার এলোমেলো পাকা চুলে হাত বোলাতে বোলাতে বলে উঠল, তুমি আমায় আজও আমার মতো করে গ্রহণ করতে পারোনি। আমার আসল আর নকল সত্তা দুটোই যে মাতৃ জঠরে বেড়ে ওঠা এক অবাঞ্ছিত ভ্রূণ। হ্যাঁ, অবাঞ্ছিত বটে, তবে অমানবিক নয়। তোমায় ভয় দেখাতে চাইনি, তবে এটারও দরকার ছিল। সময় এলে সব জানতে পারবে। আজ চলি, আবার আসবো। দরজার দিকে পা বাড়ালো সে। বিড়ালটাকে কোলে করে তুলে তার মাথায় আলতো করে চুম্বন এঁকে বলল, ওকে দেখে রাখিস,
আমি আবার আসবো। ধীরে ধীরে সে দরজার দিকে এগিয়ে গেল। দরজার শিকল খুলে বাইরে বেরিয়ে এলো। ধীরে ধীরে দরজাটা বন্ধ করতেই ঘটল এক অদ্ভুত কাণ্ড। দরজার শিকলটা আপনা থেকেই সোজা হয়ে গেল, ধীরে ধীরে লোহার হুকের মধ্যে ঢুকে গেল। হোটেল রুমে আলো ফিরতেই ম্যানেজার মোহন্তী একজন ছোকরা গোছের বিয়ারাকে ডেকে বলল, রুম নম্বর 203-এ ডিনার সার্ভ করেছো? না স্যার, এই তো সবে মাত্র আলো এলো। ঠিক আছে, খাবারটা দিয়ে এসো। ওনারা আবার মাঝরাতে চেক আউট করবেন বলে গিয়েছেন। আসলে ইন্ডাস্ট্রির লোক তো, এদের নিয়ম কানুন আলাদা। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি স্যার। হ্যাঁ যাও। আরেকটা কথা, ওই রুমে কারা রয়েছেন জানো নিশ্চয়ই? ওনাদের কে না চেনে স্যার? টলি ইন্ডাস্ট্রির বিখ্যাত পরিচালক বিন্ধ ঘোষাল আর অভিনেত্রী মহুয়া রায়কে চেনে না এমন মানুষ অন্তত এই বাংলায় খুঁজে পাওয়া বড় দুষ্কর। কত বড় বড় আর ভালো মানের ছবি উনি আমাদের উপহার দিয়েছেন স্যার। তাজা বলেছ নটবর। সত্যি এমন ভিআইপি মানুষরা আমাদের হোটেলে পায়ের ধুলো দিতে থাকলে খুব তাড়াতাড়ি এই হোটেলের আরও সুনাম ছড়িয়ে পড়বে। যাও যাও, আর দেরি করো না নটবর, বড্ড দেরি হয়ে গিয়েছে যে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। নটবর হোটেলের কিচেন থেকে ঢাকা দেওয়া খাবারের 2টো প্লেট তুলে নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে গেল। লম্বা করিডোরের 2 পাশে সারি সারি ঘর। রুম নম্বর 203-এর সামনে গিয়ে থমকে দাঁড়ালো নটবর। ভ্রু কুঁচকে একবার মেঝের দিকে চাইল। ঘরের ভেতর থেকে কি একটা যেন চ্যাটচ্যাটে তরল পদার্থ গড়িয়ে গড়িয়ে বাইরে বেরিয়ে আসছে। নটবর জিনিসটা যে ঠিক কি তা বুঝতে পারল না। কোনো মতে এক হাতে খাবারের ট্রেটা ধরে দরজায় টোকা মারল। স্যার, রুম সার্ভিস। স্যার, রুম সার্ভিস থেকে এসেছি, আপনাদের জন্য ডিনার নিয়ে এসেছি স্যার। স্যার শুনতে পাচ্ছেন? স্যার স্যার দয়া করে দরজাটা একটু খুলবেন স্যার, আপনাদের ডিনার নিয়ে এসেছি। এবারও কোনো উত্তর এলো না। ট্রেটাকে মাটিতে নামাতে বাধ্য হলো সে। পকেট থেকে একটা মাস্টার কি বের করে দরজাটা খুলতেই ওরে বাবা গো! চিৎকার করে ভয়ে 2 পা পিছিয়ে এলো নটবর। মেঝে রক্তে ভেসে যাচ্ছে। পড়ে রয়েছে একটি অর্ধনগ্ন গলা কাটা লাশ। লাশের মাথাটা নেই। খুন! 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 রক্ত! খুন! পুলিশ! কথাগুলো বলতে বলতে চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে এলো সে। পায়ে লেগে থাকা খাবারের প্লেটগুলো মাটিতে পড়ে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে গেল। এই করিডোরে ওই একটি রুম বাদে আর কোনো ঘরে কোনো গেস্ট আসেনি, তাই তার চিৎকার শুনে কেউই বাইরে বেরিয়ে এলো না। নটবর উন্মাদের মতো খুন খুন বলে চিৎকার করতে করতে সিঁড়ি দিয়ে নামার সময় তার পা গেল পিছলে। তার ভারী শরীরটা গড়াতে গড়াতে একতলায় রিসেপশনের কাছে এসে ঠিক মোহন্তবাবুর পায়ের কাছে এসে পড়ল। চমকে উঠে দাঁড়ালো সে। নটবর, এই নটবর, চোখ খোলো। কে কোথায় আছিস? এক্ষুনি আয় এদিকে। মুহূর্তের মধ্যে হোটেলের সমস্ত স্টাফ এসে জড়ো হলো। এক্ষুনি অ্যাম্বুলেন্সে খবর পাঠা, নইলে বিপদ হবে। কিন্তু নটবর এভাবে সিঁড়ি থেকে গড়িয়ে পড়লো কেন? মনে হচ্ছে কিছু একটা দেখে ভয় পেয়েছে, বলে উঠল রিসেপশনিস্ট মেয়েটি। ও তো 203 নম্বর রুমে খাবার দিতে গিয়েছিল, ওখানে কি কিছু দেখেছে? মালতী এই হোটেলে বহু বছর ধরে রান্নার কাজ করে। মালতীদি, তুমি ঠিকই বলেছ, আমাদের একবার ওপারে গিয়ে দেখা উচিত। এই বলে ম্যানেজার বাবু নটবরকে হোটেলের একটি ঘরের বিছানায় শুইয়ে দিয়ে কমলিকাকে অ্যাম্বুলেন্সে কল করার নির্দেশ দিয়ে কয়েকজন স্টাফকে নিয়ে 2তলার ওই ঘরে উঠে এলো। ঘরের আধখোলা দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সে চমকে উঠল। উফ, কি পৈশাচিক! একেবারে খুন করে মাথা কেটে নিয়ে চলে গেছে। ম্যানেজার কিছু একটা বলতেই যাচ্ছিল, ঠিক সেই সময় বাথরুম থেকে মৃদু জল পড়ার শব্দ কানে এলো। এখানে এত বড় কাণ্ড হয়ে গেল, অথচ বাথরুমে কে? জল পড়ার শব্দ হচ্ছে যে। চলো তো দেখি। তবে একটা কথা, এটা মার্ডার স্পট, কোনো কিছুতে হাত দেবে না, অন্তত পুলিশ আসার আগে পর্যন্ত একদমই নয়।
কথাগুলো দ্রুততার সাথে বলে ম্যানেজার বাথরুমের দরজা ঠেলতে গিয়ে দেখল সেটা ভেতর থেকে বন্ধ। শোনো, নিচ থেকে কেউ একজন মালতীকে নিয়ে এসো। ভেতরে সম্ভবত কেউ রয়েছে। আমার ধারণা ম্যাডাম মহুয়াই রয়েছেন, তবে কি অবস্থায় রয়েছেন জানি না। এখানে একজন মেয়ে না থাকলে পরবর্তী সময়ে আমরা ফেঁসে যেতে পারি। কথাটা বলেই হরিহর নামের বেয়ারাটি মালতীকে ডাকতে নিচে ছুটে গেল। খানিক বাদেই সে মালতীকে নিয়ে হাঁপাতে হাঁপাতে আবারও সেই ঘরে এলো। এবার দরজা ভাঙতে হবে। সকলে পিছিয়ে গিয়ে পেছন দিকে মুখ করে থাকো। আমি চাই না কেউ ওনার কোনো অপ্রস্তুত দৃশ্যের সম্মুখীন হোক। আর মালতীদি, তুমি আমার পাশে থাকো। ম্যানেজারের নির্দেশ মতো সকলে খানিকটা পিছিয়ে গিয়ে পেছন দিকে মুখ করতেই ম্যানেজার বাবু 2 পা পিছিয়ে এসে সজোরে বাথরুমের দরজায় লাথি চালালো। 1 বার, 2 বার, 3 বারের মাথায় দরজার ছিটকিনি ভেঙে মাটিতে পড়তেই তারা দেখল একরাশ রক্ত জলে ধুয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। মেঝেতে পড়ে রয়েছে মহুয়া। তার এলো চুল বুক ঢেকে দিয়েছে, নিম্নভাগ অনাবৃত। মাথার ওপর শাওয়ারের জল ঝর্ণার মতো তার শরীরে আছড়ে পড়ছে। মেঝেতে খানিকটা দূরে একটি সাবান পড়ে রয়েছে। মালতী দ্রুত পায়ে এগিয়ে তার মাথাটা তুলে ধরে নাকের কাছে হাত রাখল। শ্বাস নিচ্ছে ম্যানেজার বাবু, বেঁচে আছে। মালতীদি, ওনার গায়ে কিছু একটা জড়িয়ে দাও। খানিক বাদেই বউ বউ শব্দ করে একটা অ্যাম্বুলেন্স হোটেলের সামনে এসে দাঁড়ায়। অ্যাম্বুলেন্স চলে এসেছে। আমি সবাইকে নিয়ে নিচে যাচ্ছি। প্রথমে নটবরকে স্ট্রেচারে তুলতে হবে, তারপর মহুয়া দেবীকে। তুমি ওনাকে তুলে বিছানায় শুইয়ে দাও আর মাথায় কিছু একটা বেঁধে দাও, যাতে অন্তত রক্তপাত বন্ধ হয়। ঠিক আছে, আপনি নিচে গিয়ে সবটা দেখুন, আমি তো রইলাম। ম্যানেজার বাবু নিচে চলে গেলে মহুয়ার মাথাটা তুলে ধরে নিজের গায়ের ওড়না দিয়ে তার মাথাটা শক্ত করে বেঁধে দিল মালতী। ঠিক তক্ষুনি মহুয়ার চেতনা ফিরে এলো। অস্ফুট গলায় সে বলে উঠল, মেয়ের গলা, মেয়ের গলা। আমি ঠিক শুনেছি, ওটা একটা মেয়ে ছিল। মেয়ে? ম্যাডাম, ঠিক কি ঘটেছে বলতে পারবেন? ও কোথায়? আপনি কার কথা বলছেন? বিন্ধু, বিন্ধু ঘোষাল। উনি ঠিক আছেন, আপনি একটু শান্ত হন। ওই মেয়েটি কোথায়? হ্যাঁ, একটা মেয়ের গলা আমি শুনতে পেয়েছিলাম। আপনি কি এসেছিলেন? কথাগুলো বড্ড কষ্ট করে বলল সে। বলার সময় হাপড়ের মতো তার বুক ওঠানামা করছিল। না, আমি নই, হয়তো অন্য কেউ। কথাগুলো মালতী বলল বটে, তবে মনে একটা খটকা জাগছে তার। এ নিশ্চয়ই সেই সময়কার কথা যখন এই খুনটা হয়েছিল, কিন্তু মুখে কিছু বলল না। আপনি বাথরুমে পড়ে গেলেন কি করে? অন্ধকার, খুব অন্ধকার। আমি কত করে বললাম আলোটা দিতে। বাইরে একজনের গলা পেলাম, কিন্তু ওই অবস্থায় কি করে বেরোবো আমি? হঠাৎ পা পিছলে পড়ে গেলাম। তারপর আমার কিছু মনে নেই। সিঁড়িতে কতগুলো ব্যস্ত পায়ের শব্দ শোনা গেল। কতগুলো লোক স্ট্রেচার হাতে এগিয়ে এলো। পেছনে ম্যানেজার মহন্ত। পুলিশে খবর দিয়েছি, ওনারা এলেন বলে। মেঝেতে তখনও পড়ে রয়েছে সেই গলা কাটা রক্তাক্ত মৃত শরীরটা। তবে সেদিকে অবশ্য মহুয়ার চোখ গেল না। তার যে বিছানা থেকে মাথা তোলার ক্ষমতাটুকুও নেই। একজন হাসপাতালের কর্মীর কানের কাছে গিয়ে ম্যানেজার বাবু ফিসফিসিয়ে বললেন, যেটা বললাম মনে আছে তো? আগে ওনাকে নিয়ে যাবেন, সাথে নটবরকে। তারপর পুলিশ এসে তদন্ত করবে। এরপরেই লাশ নিয়ে যাওয়া হবে। ওনাকে সাবধানে স্ট্রেচারে তুলুন। এমনভাবে তুলবেন যাতে ওনার মাথাটা দরজার দিকে থাকে, নইলে এই দৃশ্য একবার চোখে পড়লে সেই শখ উনি সামলাতে পারবেন না। ধীরে ধীরে মহুয়ার শরীরটাকে পাক খাইয়ে বিছানার কিনারায় এনে সাবধানে এবং সতর্কতার সাথে তার শরীরটাকে স্ট্রেচারে শুইয়ে দিয়ে হাসপাতাল কর্মীরা সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আচ্ছা, ঘটনার সময় আপনি কোথায় ছিলেন ম্যানেজার বাবু? স্যার, আমি তো কাউন্টারেই ছিলাম। কোনো আওয়াজ শোনেননি বা কোনো চিৎকার চেঁচামেচির শব্দ? না স্যার,
আমি কিছুই শুনিনি। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। দেখুন, আপনাদের হোটেলে এমন এক নৃশংস হত্যাকাণ্ড হয়ে গেল, অথচ আপনারা কেউ কিছু জানেন না, কেউ কিছু দেখেননি। এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? আমরা কিছু জানি না, সত্যি স্যার, আমরা কিচ্ছু জানি না। আমাদের হোটেলের একজন ওয়েটার মানে নটবর রাতে ডিনার সার্ভ করতে গিয়ে ওই ঘরে ঢুকে দেখে এই সব কাণ্ড। ম্যানেজার বাবু, আপনাদের হোটেলের কেউ সম্ভবত এই খুনের সাথে জড়িত আছে। এ কথা আপনি হলপ করে বলছেন কিভাবে স্যার? কারণ কোনো চেনা মানুষ কিংবা পরিচিত আওয়াজ, অথবা এমন কেউ যে হোটেল পরিষেবার সাথে যুক্ত, এমন না হলে তো দরজা খোলার কথা নয়। তাই আপনারা কেউই এই মুহূর্তে সন্দেহের বাইরে নন। মুন্ডহীন লাশটা পড়ে রয়েছে, মেঝেতে রক্ত এতক্ষণে জমাট বেঁধে শুকিয়ে গিয়েছে। লাশের পাশে হাঁটু মুড়ে বসে ফরেনসিক বিভাগের একজন অফিসার এতক্ষণ ধরে ম্যানেজার মোহন্তকে জেরায় জেরবার করতে থাকা বালিগঞ্জ থানার বড়বাবু আদিত্য রায়কে উদ্দেশ্য করে বললেন, ব্রুটালি মার্ডার করা হয়েছে স্যার। পোস্টমর্টম না করলে বাকিটা বোঝা যাচ্ছে না। তবে একটা জিনিস স্পষ্ট, খুনি নিজের ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্যই এমন ঘটনা ঘটিয়েছে। খুনির ওনার ওপর আগে থেকেই কোনো বিশেষ কারণে রাগ ছিল। এই বিশেষ কারণটাই তো আমাদের খুঁজে বের করতে হবে পল্লববাবু। তাছাড়া এই মুহূর্তে ঘরের বাকি কোনো জিনিস তো এলোমেলো দেখছিও না। এবার কোনো কিছু চুরি হয়েছে কিনা সেই খবর তখনই জানতে পারবো যখন মহুয়া দেবীর জ্ঞান ফিরবে। ওনার জবানবন্দি আমাদের বিশেষভাবে প্রয়োজন। আচ্ছা ম্যানেজার বাবু, আপনাদের ওই বেয়ারাই তো সবার আগে এই ডেড বডি দেখেছিল, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তখন ঠিক কটা বেজেছিল? ওই তো 10টা, 10:30 হবে। জানা রইল। এবার পোস্টমর্টেমের পর খুনের সঠিক সময়টা জানা যাবে। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না ম্যানেজার বাবু, আপনাদের মধ্যে কেউ এই খুনের সাথে জড়িত কিনা সেটা তো তদন্ত সাপেক্ষ, কিন্তু যদি বাইরের কেউ হয়েও থাকে তাহলে একটা প্রশ্ন রয়েই যায়, সে কখন, কিভাবে, কোন পথে ভেতরে এলো, আর গেলই বা কিভাবে? স্যার, বিষয়টা আমিও বুঝতে পারছি না। মাঝে বেশ খানিকক্ষণ লোডশেডিং ছিল, হয়তো সেই সময় কেউ এসে থাকবে, কাজ সেরে আবার চলে গিয়ে থাকবে। লোডশেডিং? আপনি শিওর? হ্যাঁ, কিন্তু কেন? কারণ আপনাদের হোটেল থেকে থানার দূরত্ব বেশি না। আজ তো এদিকে কোনো লোডশেডিং হয়েছে বলে জানা নেই। আপনারা কি বাইরে চেক করেছিলেন যে কারেন্ট ছিল কিনা? আমরা নিজের কাজেই ব্যস্ত ছিলাম, বাইরে অতটা দেখিনি। আপনাদের ডায়নামো নেই কিংবা জেনারেটর? আছে স্যার, তবে বেশ কিছুদিন ধরেই খারাপ। স্যার, এই দেখুন। লিপস্টিক? না, সেটা থাকাটাই স্বাভাবিক, কারণ ঘরে তো মহুয়া দেবী উপস্থিত ছিলেন। কিন্তু নকল চুল? অবশ্য আজকাল অভিনেত্রীরাও চরিত্রের খাতিরে অনেক সময় নকল চুল ব্যবহার করে থাকেন, তবে সেটা বাস্তব জীবনেও করেন কিনা আমার জানা নেই। এই সবই মহুয়া দেবীর জ্ঞান ফিরলে তারপর আমরা জানতে পারব। আচ্ছা, আপনি বলছেন যে লোডশেডিং হয়েছিল, কিন্তু বাইরে আলো ছিল। এই বিষয়টা বড্ড গোলমেলে ঠেকছে। আপনাদের মিটার বক্সটা কোন দিকে মহন্তবাবু? হোটেলের পিছন দিকে। চলুন একবার যাওয়া যাক। বিষয়টা আমার ঠিক স্বাভাবিক ঠেকছে না। বৈদ্যুতিক সংযোগে গোলযোগ হতেই পারে, কিন্তু সেটা আবার নিজে থেকে ঠিক হলো কি করে? এই দিকটা তো ভেবে দেখিনি স্যার। চলুন গিয়ে দেখি ব্যাপারটা কি। সকলে মিলে সিঁড়ি বেয়ে নিচে নামল। হোটেলের পেছনের দিকে যেতে গিয়ে থমকে দাঁড়ালেন বড়বাবু। মাটির ওপর স্পষ্ট 2 হাত আর পায়ের ছাপ। খানিক সময় সেদিকে তাকিয়ে কি যেন ভেবে মিটার বক্সের দিকে এগোলেন। মিটার বক্স খুলতে এক অদ্ভুত বিস্ময়ে চোখে পড়ল। সবটা স্বাভাবিক, তবুও কিছু একটা যেন রয়েছে যা চোখের সামনে থাকলেও ঠিক ধরা পড়ছে না। সেটা কি? টর্চটা জ্বালিয়ে মিটার বক্সের ভেতর ফেলতেই তার চোখে ধরা পড়ল সেই অস্বাভাবিকতা। সেখানে স্পষ্ট একটি তার মাঝখান থেকে প্রথমে কাটা হয়েছিল, তারপর সম্ভবত দক্ষ হাতে তার দুটো আবারও একে অপরের সাথে প্যাঁচ লাগিয়ে জুড়ে দেওয়া হয়েছে। যা ভেবেছিলাম তাই। কি স্যার? ম্যানেজার বাবু, এদিকটায় কেউ একজন এসেছিল, তার কেটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে।
অন্ধকারে গা মিশিয়ে হোটেলে ঢুকেছে, কাজ সেরে আবার এই পথে তার ঠিক করে পালিয়েছে। এর থেকে একটা জিনিস তো স্পষ্ট, ও ইলেকট্রিকের কাজ জানে। আপনাদের স্টাফদের বাইরে ডাকুন, ওদের কিছু প্রশ্ন করব, তারপর একবার হাসপাতালের দিকে যেতে হবে। ঠিক আছে স্যার, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি ওদের ডেকে দিচ্ছি। খানিক বাদেই হোটেলের বাইরে সকল স্টাফদের নিয়ে ম্যানেজার বাবু হাজির হলেন। শুনুন, এখানে একটা হত্যাকাণ্ড ঘটে গিয়েছে, এ বিষয়ে আপনারা জানেন। আমার সন্দেহ সেই ব্যক্তি হয় আপনাদের মধ্যে কেউ, আর নইলে বহিরাগত। আমাদের হাতে এই মুহূর্তে কোনো প্রমাণ নেই, তাই সকলকে একটাই প্রশ্ন করব, ঘটনার সময় আপনারা কে কোথায় ছিলেন? আমি রান্না সেরে বাসন কুসন ধুয়ে পরিষ্কার করছিলাম। আমি ম্যানেজার বাবুর সাথে রিসেপশনে বসেছিলাম। মালতী, হরিহর এবং শেষে কমলিকার জবাববন্দি শোনার পরে বড়বাবু বললেন, আর আপনারা কেউই কিছু দেখেননি, কেউই কিছু শোনেননি, কি তাই তো? সবাই একসাথে দুই দিকে ঘাড় নাড়ল। আপনারা সকলে সকালবেলা থানায় গিয়ে নিজেদের বাড়ির ঠিকানা আর বাড়ির ফোন নাম্বার দিয়ে আসবেন। পোস্টমর্টেম রিপোর্ট আসার পর বাকিটা জানা যাবে। আচ্ছা মালতী দেবী, ম্যানেজার বাবুর মুখে শুনলাম সবাই তখন নটবরকে নিয়ে ব্যস্ত, আপনি তখন মহুয়া দেবীর সাথে ছিলেন, তাই তো? আগে হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি এখানে কাজ করছেন কত বছর? মাসখানেক হবে। আচ্ছা, মহুয়া দেবী কি আপনাকে কিছু বলে গিয়েছে? যেহেতু শেষ সময়টা আপনি ওনার সাথে ছিলেন তাই জিজ্ঞেস করলাম। আগে কই না তো, শুধু একবার বিন্ধুবাবুর খোঁজ করেছিলেন। কেন, উনি কি জানেন না যে উনি মৃত? আগে না, আলো চলে যাওয়ার ফলে উনি বাথরুমে সাবানে পা পিছলে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। ওনাকে অজ্ঞান অবস্থায় আমরা ধরাধরি করে বিছনায় নিয়ে এসেছিলাম। মালতীর মুখে পরে শুনেছিলাম যে খানিক বাদে ওনার জ্ঞান ফিরে এসেছিল, তবুও মালতী তাকে কিছু জানায়নি, আর তিনি নিজেও উঠে বসে মেঝেতে কোনো লাশ দেখতে পাননি। তারপর ওনাকেই আমার নির্দেশে ওভাবে নিয়ে যাওয়া হয়েছিল যাতে উনি ওই ডেড বডি না দেখতে পান, নইলে ওই আঘাত হয়তো উনি সামলাতে পারতেন না। কাজটা অবশ্য আপনি ভালোই করেছেন। ঠিক আছে, এই কেসটা সমাধান না হওয়া অবধি কেউ এই শহর ছেড়ে বাইরে যাবেন না, আর ওই ঘরটা আমরা সিল করে দিয়ে যাচ্ছি। এখন মহুয়া দেবীর জবানবন্দি আর পোস্টমর্টেম রিপোর্ট এই দুটো এলে তদন্তের বাকি দিকগুলো নিয়ে এগোতে পারবো। পুলিশের গোটা দলটা ধীরে ধীরে হোটেল ছেড়ে জিপে উঠে বসল। ততক্ষণে পাশে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে মাথা কাটা লাশটাকে সাদা চাদরে জড়িয়ে স্ট্রেচারে তোলা হয়েছে। অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ করতেই যাবে, ঠিক সেই মুহূর্তে একরাশ ঠান্ডা বাতাস এসে লাশের ওপর থেকে চাদরটা খানিকটা সরিয়ে দিল। জমাট বাঁধা কালচে রক্ত গলার চারিদিকে জমে উঁচু হয়ে রয়েছে। গলার শিরাগুলো ফোলা এবং তার চারিদিকে গোল করে একটা লাল দাগ স্পষ্ট। মাথার জায়গাটা শূন্য। শরীরটা দেখে মালতী মুখ ফেরালো। জিপ আর অ্যাম্বুলেন্স শহরের বুক চিরে বো বো শব্দ করতে করতে ছুটে চলল নিজেদের গন্তব্যের পথে। সময় তখন প্রায় মধ্যরাত। কানে ভেসে আসছে হৃদয়ের গতি মাপার যন্ত্রটির একটানা বিপ বিপ শব্দ। হাতের শিরার চ্যানেলের মাধ্যমে একটু একটু করে মিশে যাচ্ছে রক্ত। চুলগুলো কাটতে হয়েছে, তাই মহুয়া এই মুহূর্তে কার্যত ন্যাড়া। সেই মুন্ডিত মস্তকে পরপর ৮-৮টা সেলাই পড়েছে। খানিক আগেই বড়বাবু এসে ডাক্তারের সাথে কথা বলে গিয়েছে। ডাক্তার জানিয়েছে যে মহুয়া দেবী এখন সুস্থ হলেও বেশ খানিকটা রক্তপাত হয়েছে, ফলে দেহে রক্তের ঘাটতি দেখা গিয়েছে। ইন্টারনাল হ্যামারেজ হয়েছে কিনা সেটা সিটি স্ক্যানের রিপোর্ট এলে তবেই জানা যাবে। মুখে লাগানো অক্সিজেন মাস্কটা প্রতিটি শ্বাস প্রশ্বাসের তালে ওঠানামা করছে। আইসিইউ এর সামনে একজন কনস্টেবল বসে ঢুলছে। বড়বাবু সন্দেহ করেছেন যে মহুয়া দেবীরও বিপদের সম্ভাবনা রয়েছে। হঠাৎ করিডোর দিয়ে স্পষ্ট একজোড়া পায়ের শব্দ কানে এলো। একজন মহিলা, পরনে ডাক্তারি পোশাক, গলায় ঝুলছে স্টেথোস্কোপ। লম্বা ঘন কালো চুল কোমর ছাপিয়েছে, মুখে এক রহস্যময় হাসি। সে সেই ঘুমন্ত কনস্টেবলের দিকে চাইল। ধীরে ধীরে দরজা ঠেলে ঘরে প্রবেশ করল।
এখন কেমন বোধ হচ্ছে মিস রায়? আধ বোঝা চোখে ঝাপসা দৃষ্টি মেলে চাইল মহুয়া। মাথাটা দুই দিকে নেড়ে সায় দিল যে সে ভালো আছে। বেশ বেশ, আমি ডাক্তার করবী সেন, এই হাসপাতালে আজই জয়েন করেছি। আজ আমার উপর আপনাকে দেখভাল করার দায়িত্ব রয়েছে। রাত এখনো অনেকটা বাকি। আজ হাসপাতালে আপনি আর কজন ছাড়া তেমন কোনো পেশেন্ট নেই। তবে একটা কথা খুব জানতে ইচ্ছে হচ্ছে। চোখে প্রশ্নবোধক চিহ্ন ফুটিয়ে তুলে চেয়ে রইল মহুয়া। আচ্ছা মহুয়া দেবী, আপনি একজন এত বড় তারকা, আমি নিজেও আপনার গুণগ্রাহী ভক্ত। আসলে আপনাকে না বড্ড সম্মান করতাম জানেন। কিন্তু আপনি বিন্দুবাবুর সাথে একসাথে একই বিছানায় একই রুমে এত রাতে কি করছিলেন? কথাটা শুনে মহুয়া বেশ উত্তেজিত হয়ে উঠল। এমনভাবে এই অবস্থায় কেউ যে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারে, তাও আবার একজন মহিলা ডাক্তার, বিষয়টি তার কাছে যেমন বিরক্তিকর তেমনই আবার অবাক করা ঘটনাও বটে। তাকে এইভাবে জেরা করার সে কে? জানি ম্যাডাম, জানি আপনি ঠিক কি ভাবছেন। আসলে কিছু প্রশ্নের জবাব পাওয়া যে আমার জন্য জরুরি। কথাটা বলে কানের কাছে মুখ এনে ফিসফিস করে সে আবারও বলে উঠল, কারণ এটা যে কারোর জীবন মৃত্যুর প্রশ্ন মহুয়া দেবী। মহুয়া কাপা হাতে নিজেই নিজের অক্সিজেন মাস্ক খুলে হাঁপাতে হাঁপাতে বলল, সেটা আমার একান্ত ব্যক্তিগত, আপনাকে আমি জবাবদিহি করার প্রয়োজন মনে করি না। করেন কি? এইভাবে অক্সিজেনের মাস্ক খুললে তো আপনি শ্বাস নিতে পারবেন না ম্যাডাম। তাহলে কি হবে? আপনি তো মরে যাবেন। ঘাটটা একদিকে কাত করে জিপটা বাইরে বের করে ভেঙচি কাটল মেয়েটি। তারপর নিজের হাতে অক্সিজেনের মাস্কটা মুখে পরিয়ে দিয়ে সে আবারও বলে উঠল, যাক, আপনি বেঁচে গিয়েছেন। ওই বুড়োর কাছে গেলে কি বা পেতেন বলুন তো? নাম, যশ, খ্যাতি, গৌরব কিংবা মুঠো মুঠো টাকা, কি তাই তো? কোনো উত্তর দিল না মহুয়া। রাগে সে একদিকে মাথা এলিয়ে দিল। আপনি অযথাই রাগ করছেন মহুয়া দেবী। এটা বলতে কি খুব সমস্যা হচ্ছে যে আপনি বিন্দুবাবুর রক্ষিতা, যে প্রতি রাতে শুধুমাত্র তার বিছানা গরম করে? ডাক্তার করবি, মুখ সামলে। এক ঝটকায় মুখের ওপর থেকে অক্সিজেনের মাস্কটা খুলে বলে উঠল মহুয়া, ওই দেখুন, আপনি দেখছি আবার উত্তেজিত হচ্ছেন। তবে সেই উপায় তো আর নেই, বুড়ো তো ভ্যানিশ। মানে? ও দুঃখিত, আপনি তো কিছুই জানেন না দেখছি। বুড়ো তো মারা গেছে। মারা গিয়েছে? বিন্দু মারা গিয়েছে? আগে হ্যাঁ, মারা গিয়েছে। বিশ্বাস করুন, ঈশ্বরের নামে না দিব্যি করে বলছি, ওনার মাথাটা না কেউ কুচুত করে ধর থেকে আলাদা করে দিয়েছে। কথাটা শুনে তার চোখ দুটো বড় হয়ে গেল। চোখ দিয়ে অবিরাম ধারায় চোখের জল বেরিয়ে আসতে লাগলো। এই তো আপনি কাঁদছেন, তাই তো বলতে চাইনি, কিন্তু আমি ভাবছি অন্য কথা। খুনি আপনাকে ছেড়ে দিল কেন বলুন তো দেখি? কেন? আমি মরলে বুঝি আপনি খুব খুশি হতেন? না, আপনি মরলে যে গোটা খেলার মজাটাই নষ্ট হয়ে যেত মহুয়া দেবী। আপনি কি বলছেন? কেন বলছেন? কি কারণে আমার পার্সোনাল লাইফ নিয়ে এত অনধিকার চর্চা করছেন বলুন তো? আমি তো কিছু বুঝতে পারছি না। পারবেনও না ম্যাডাম। ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা এক একাকী অসহায় ছেলে যে একটি মেয়েকে মুগ্ধ দৃষ্টিতে দেখত, তাকে কেই বা মনে রাখে? কুসুমপুরের কুহুকিনীতে বেশ ভালো অভিনয় করেছেন, তবে আপনার ওই হিরো সেই ব্যাপারটা না ঠিক ফুটিয়ে তুলতে পারেননি, জানেন তো। মানে আসলে গল্পের সাথে খাদ মিশেছে, ঠিক যেমন খাঁটি সোনায় জল মিশে, খানিকটা তেমনই হয়নি। ওই ব্যাপারটা আসেনি, জানেন। কি আসল
কি নকল? আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছেন না, তাই তো? স্বাভাবিক। আসল গল্প, আসল স্ক্রিপ্টের মালিককে 10 হাত মাটির নিচে পুঁতে দিয়ে আসলের সাথে নকলের মিশেল ঘটিয়েও গল্পটাকে ঠিক খাড়া করতে পারেননি। একটু শুধু ভুল হয়ে গিয়েছে। মানে এটাই, আপনারা অনুলিপি রুটি করতে চেয়েছিলেন, চরিত্রের অনুরূপ প্রতিলিপি ফুটিয়ে তুলতে চেয়েছিলেন, জীবন্ত জীবাশ্মের ইতিহাস বদলে এক নতুন খেলা খেলতে চেয়েছিলেন। পারলেন কই? এইবার যে আপনার পালা। মেয়েটি উঠে দাঁড়ালো, আইসিইউ এর দরজার ছিটকিনি তুলে দিল। বাইরে তখনও সেই কনস্টেবল রীতিমতো নাক ডেকে চলেছে। ভেতরে ঠিক কি ঘটছে সেসব সে কিছুই জানতে পারল না। এ কি করছেন? দরজা লাগাচ্ছেন কেন? তোমায় শাস্তি দেব বলে। আরে বাবা, অনুরূপ আর প্রকৃত রূপের মধ্যে পার্থক্য আছে না? তাই যারা অনুরূপ সৃষ্টির জন্য দায়ী, যারা প্রকৃত সত্যার অন্তরালে কালো মেঘে ঢাকতে চেয়েছে, তাদের বাঁচিয়ে রাখলে আরো অনেকের যে ক্ষতি হবে। ডাক্তারি পোশাকের পকেট থেকে একটা সিরিঞ্জ এবং একটি অদ্ভুত দেখতে শিশি বের করে আনলো সে। শিশির ভেতরের তরলে ইঞ্জেকশনের সুই টেনে খানিকটা তরল ভেতরে ভরে ধীরে ধীরে রক্তের বোতলের দিকে এগিয়ে গেল। আপনি আপনি কি করতে চলেছেন? হ্যাঁ, বলেছি না, ব্যস্ত হবেন না। অযথা উত্তেজনা শরীরের পক্ষে ক্ষতিকর। আপনার নাভিশ্বাস উঠে মারা গেলে যে আমার সৃষ্টির বদনাম হবে। সৃষ্টির বদনাম? এইসব কি বলছেন আপনি? খুন হলো গিয়ে একটা শিল্প, আর পরিকল্পিত খুন খুবই সূক্ষ্ম হাতের কাজ, বুঝলেন কিনা? চিন্তা নেই, খুব বেশি কষ্ট হবে না। আমি কিন্তু চিৎকার করবো বলে দিচ্ছি। চিৎকার করবেন বুঝি? করুন, তাতে আমার ভারী বইই গেছে। এমনিতে খানিক বাদেই আপনার কথা বলা বন্ধ হয়ে যাবে। সারা শরীরে সৃষ্টি হবে গাঢ় রক্তের উঁচু প্রাচীর, যার মধ্যে দিয়ে প্রাণবায়ু আর মস্তিষ্কে ফুসফুসে পৌঁছাতেই পারবে না। কি মজা! বাইরে ঝিমতে থাকা কনস্টেবলের কাঁধে হঠাৎ এক শক্ত পুরুষালী হাত পড়তেই সে চোখ মেলে চাইল। সামনে দাঁড়িয়ে রয়েছে ডাক্তারি পোশাক পরিহিত এক দীর্ঘ বলিষ্ঠ পুরুষ। তারও মুখে এক রহস্যময় হাসি খেলা করছে। তো কি ভাইয়া, ঘুম ভাঙলো? ঘুমালাম আর কই, এতক্ষণ ধরে মটকা মেরে পড়ে তোমার অপেক্ষাতেই তো ছিলাম। ভেতরে গেছে নিশ্চয়ই। হ্যাঁ আছে, তবে খানিক আগেই ভেতর থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ ভেসে এলো। তবে তো আমাদের এক্ষুনি ভেতরে যেতে হবে। অজিত ওরফে বালিগঞ্জ থানার কনস্টেবল। মস্করা রাখো ব্যোমকেশ। ওরফে ডাক্তার নাকি সত্যান্বেষী? তোমায় কি বলে ডাকি বলো তো? সে যা ইচ্ছে হয় ডিকো, সবার আগে তো দরজা ভাঙতে হবে। আপনি আপনি যা করছেন একদম ঠিক করছেন না, কিন্তু বাইরে কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছে। আপনি কিন্তু একদম ছাড় পাবেন না। আমি এমনিতেও ছাড় পাইনি। আমি অমরা, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি যে। সিরিঞ্জের ধারালো দিকটা প্লাস্টিকের বোতলে ঢুকিয়ে ভেতরের তরলে ঢালতেই যাবে, ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে ভেসে এলো পুরুষ কণ্ঠ। দরজাটা খুলুন, বেশি বাড়াবাড়ি করলে ফল ভালো হবে না। আপনি ধরা পড়ে গিয়েছেন। এটা কি হলো? এটা তো হওয়ার কথা না। 2 পা পেছনে পিছিয়ে এলো করবী। মহুয়া কি ঘটছে কিছুই বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে চোখ করে দরজার দিকে চেয়ে রইল। মুহূর্তের মধ্যে দরজার উপর কেউ যেন সজোরে আঘাত হানল। প্রথম আঘাতের সাথে সাথে করবী 2 পা পেছনে সরে গেল। দ্বিতীয় আঘাতের সাথে সাথে সিরিঞ্জ পকেটে ভরল। তৃতীয় আঘাতের সাথে সাথে আইসিইউ এর কাচের জানলার স্লাইডারটা টেনে সরিয়ে দিল। চতুর্থ আঘাতের সাথে সাথে দরজার পাল্লা দুটো ভেঙে গিয়ে মাটিতে সশব্দে আছড়ে পড়ল।
চারিদিকটা ধুলোর আচ্ছাদনে ভরে গেল। ধুলোর আস্তরণে ফুটে উঠল একজোড়া বন্দুকের নল। ভেসে এলো এক গুরু গম্ভীর গলা। করবী দেবী, আপনার খেলা শেষ। এবার বাধ্য মেয়ের মতো হাত দুটো উপরে তুলে সামনে এগিয়ে আসুন দেখি। পালাবার পথ কিন্তু বন্ধ। বাইরে পুলিশ হাসপাতালের চারপাশ কিন্তু ঘিরে রেখেছে। আমি আর ভায়া ঘরে প্রবেশ করতেই মেয়েটি জানলার দিকে পিঠ ফিরিয়ে অবাক গলায় বলে উঠল, আপনি? হ্যাঁ, এই অধম। আমার কাছে পৌঁছনো এত সোজা না ব্যোমকেশ বাবু, কারণ এই খেলা এখনো শেষ হয়নি। এই বলেই দুই হাত দুই দিকে পাখির ডানার মতো ছড়িয়ে পা দুটো মেঝেতে রেখে বাকি শরীরটা জানলার বাইরে বের করলো মেয়েটি। আপনি নিজের মৃত্যু নিজেই ডাকছেন করবী দেবী। আপনার মুখে করবী দেবী নামটা শুনে বড়ই ভালো লাগলো ব্যোমকেশ বাবু। তবে যে জন্ম থেকেই একটু একটু করে মরতে মরতে ভিন্ন সত্তায় নিজেকে রূপান্তরিত করে সমাজের কটূক্তি সহ্য করে বেঁচে রয়েছে, সে মরতে ভয় পায় না। হঠাৎ এক ঝটকায় পা দুটো অবলীলায় উঁচু করতেই গোটা শরীরটা বাইরে বেরিয়ে এলো এবং পরক্ষণেই সেই অবস্থাতেই মেয়েটি বাইরে লাফ দিল। মুহূর্তের মধ্যে ও গর্জে উঠল, করবী দেবী দাঁড়ান, আমি কিন্তু গুলি করতে বাধ্য হব। মুহূর্তের মধ্যে আমার আর ওর রিভলভার গর্জে উঠল। একজোড়া ইস্পাতের বুলেট মেয়েটির পায়ের পাতা ছুঁয়ে গিয়ে অন্ধকারের বুক চিরে বাতাসে মিলিয়ে গেল। সাথে সাথে হাসপাতালের স্টাফ এসে মহুয়াকে চারিদিক দিয়ে ঘিরে ধরল। হাসপাতালের বাইরে জ্বলে উঠল কয়েকটা জোরালো টর্চের আলো, বন্দুকের আওয়াজ, একরাশ সাদা ধোঁয়া এবং তারপরেই আমি জানি আপনারা কি ভাবছেন যে হঠাৎ করে এই গল্পে এতক্ষণ ধরে করবী দেবীর রোমহর্ষক খুনের ঘটনার পর বিনা তদন্তে হঠাৎ আমাদের আগমন কিভাবে ঘটল। আরে দাঁড়ান মশাই দাঁড়ান, গল্প তো সবে শুরু। আপনাদের মনে আছে 1 মাস আগের সেই বৃষ্টি ভেজা সকালের কথা? ওই যেদিনকে আমাদের বিন্ধু রায়ের অফিসে যাওয়ার কথা ছিল, আর আমাদের বাড়িতে একজন আগন্তুক এসে বললেন, এটা কি গোয়েন্দা ব্যোমকেশের বাড়ি? হ্যাঁ, ওই দিন থেকে শুরু আমাদের এই অভিযান। চলুন আমরা বরং ফিরে যাই সেই দিনে। গলাটা শুনে ঘাড় ঘুরিয়ে দেখলাম আমাদের ঘরের সামনে এসে দাঁড়িয়েছেন একজন বৃদ্ধা। আমরা উঠে দরজার সামনে গেলাম। ও এগিয়ে এসে হাত দুটো জড়ো করে নমস্কারের ভঙ্গিমায় বলল, হ্যাঁ এটাই, আর আমি সেই অধম। তুমি অধম না উত্তম সেটা তো জানি না বাবা, তুমি করেই বললাম, কিছু মনে করো না। তোমার সাথে আমার কয়েকটা কথা ছিল। আপনি আমার মাতৃতুল্য, আপনি ভেতরে আসুন, বসে সব কথা হবে। আমরা দরজা ছেড়ে দাঁড়াতে বৃদ্ধা ঘরের ভেতরে এসে প্রবেশ করে সোফায় কোনো মতে বসে বললেন, আমি জানি আমায় দেখে তুমি খুবই অবাক হচ্ছ বাবা। তোমার নাম আমি আগেই শুনেছিলাম, খবরের কাগজে তোমার নানান কীর্তি কাহিনী পড়েছি। তোমার বন্ধু বুঝি ওইটি? আগে হ্যাঁ, উনি পেশায় লেখক আর আমার সহোদরও বটে। আমি জানি বাবা, আমার ছেলে ওনার লেখার ভারী ভক্ত। ওর লেখা পড়েই তো আজ নিজেও সব লেখালেখি করে। কি নাম আপনার ছেলের? কুমার দাস, আর আমি অনুরাধা দাস, ওর মা। বেশ, তা আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি মাসিমা? কাল খবরের কাগজে একটি বিজ্ঞাপন দেখে আমার ছেলে আমায় জানালো যে তার লেখনী জীবনে এমন এক সুবর্ণ সুযোগ এসেছে যে একবার সেই সুযোগ কাজে লাগাতে পারলে তার নাম ডাক হবে, আমাদের দুঃখের দিন শেষ হবে। কেমন বিজ্ঞাপন একটু জানতে পারি? ওই কি যেন নাম, ওই সিনেমা বানায় আর কি। উনি বিজ্ঞাপন দিয়েছিলেন ওনার পরবর্তী ছবির জন্য গল্পের প্রয়োজন, তাই উৎসুক ব্যক্তিদের উনি ডাকযোগে গল্প পাঠাতে বলেছেন, অথবা সে চাইলে নিজে গিয়েও গল্প জমা করে আসতে পারে।
ও আর চোখে আমার দিকে চাইল। বৃদ্ধা তখনও বলে চলেছে, সকাল নাগাদ আমার ছেলেটা মুখে কিছু না দিয়েই বেরিয়ে গেল, বলে গেল একেবারে সুসংবাদ নিয়ে ফিরবে। সুসংবাদ নিয়ে তবেই ফিরবে? মানে গিয়ে দাঁড়ালো সে নিশ্চিত ছিল যে তার লেখা নির্বাচিত হবেই, নইলে জমা দেওয়ার পর এত তাড়াতাড়ি তো লেখা নির্বাচিত হয় না। ও সব তো জানি না বাবা, আমার ছেলে ছোটবেলা থেকেই প্রতিভাবান। স্কুলে কতবার যে দেওয়াল পত্রিকায় লিখে প্রথম বা দ্বিতীয় পুরস্কার জিতেছে তার হিসেব নেই। বড় হয়ে কলকাতার একটা নাটকের দলে যুক্ত হয়ে সেখানেও নাটকের সংলাপ, দৃশ্যপট এসব লিখত। আমিও তখনকার দিনের উচ্চ মাধ্যমিক পাস। সাহিত্য নিয়ে আমিও বিয়ের পরে পড়াশোনা করেছি, তবে সবটাই ঘরে বসে। বাইরে যাওয়ার তো নিয়ম ছিল না বাবা। বঙ্কিমচন্দ্রের নানান উপন্যাস, গল্প পড়েছি। আমার স্বামী জীবিতকালে সরকারি আপিসে চাকরি করতেন, এখন পেনশনের টাকায় এক প্রকার চলে যায় আর কি। ছেলেটা বড় হতে কবি সাহিত্যিক হতে চেয়েছিল, কখনো চাকরি বা ব্যবসার ধার ধারেনি। প্রথম প্রথম বোঝাতাম, বাধাও দিতাম, কিন্তু সে শুনলে তবে তো। তারপর সবটাই মেনে নিয়েছিলাম, শুধু একটা বিষয় ছাড়া। সে বিষয়টি কি মাসিমা? ওর কথা শুনে ওই বৃদ্ধা খানিক সময় চুপ থেকে মেঝের দিকে চেয়ে রইল। দেখুন, অপ্রীতিকর যদি কিছু হয় তাহলে বলতে হবে না। থাক, আপনি বাকিটা বলুন, আমি শুনছি। না, সেটা অবশ্য এই ক্ষেত্রে অপ্রয়োজনীয়, তাই থাক। বরং আসল ঘটনায় আসি। বেশ। নাটকে গল্প লিখে সামান্য কিছু যে হাতে আসতো না এমন নয়, আসতো, তবে সে দিয়ে সংসার চলতো না বাবা। ওই উপার্জনের সিংহভাগ চলে যেত নিজের খাতা কলম এবং নানান বই কেনার খরচায় তার। কাল সকালে ছেলেটা তার লেখা গল্পের পাণ্ডুলিপি নিয়ে বেরিয়ে গেল। দুপুরে একবার টেলিফোন করলো, সম্ভবত কোনো এসটিডি বুথ থেকে। সে জানালো তার নাকি পরিচালকের সঙ্গে দেখা হয়েছে, গল্পও নাকি খুব পছন্দ হয়েছে ওনার, এবং সেটি সে ফিল্ম করতে চায়। সে বড় খুশিতে ছিল। এও জানালো যে কাজ শেষ করেই বাড়িতে ফিরবে। কিন্তু এরপর দুপুর পেরোলো, রাত পেরোলো, সে আর ফিরল না। আপনি থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন? করতে গেছিলুম, ওরা বললে 48 ঘন্টা না পেরোলে ডায়েরি করা যাবে না। আপনি ওই যেখানে পাণ্ডুলিপি জমা দেওয়ার কথা ছিল সেই ঠিকানায় খোঁজ করেননি? ঠিকানাটা তো আমার কাছে নেই বাবা। ও সাথে করে কালকের খবরের কাগজটা নিয়ে গিয়েছিল। আমি জানি তুমি গোয়েন্দা, তোমার পারিশ্রমিক কত আমি জানি না, তবে সংবাদপত্রে একদিন তোমার ঠিকানা সহ একটা বিজ্ঞাপন দেখেছিলাম। সেখানে লেখা ছিল কোনো সমস্যার সমাধান যাতে ওই ঠিকানায় তোমার সঙ্গে যোগাযোগ করা হয়। সেটা কি মনে হতেই আগেই আমি খাতায় তুলে রেখেছিলাম, তাই তো খুঁজে খুঁজে আসতে পেরেছি। আপনি এই বয়সে এতটা পথ আমাদের বাড়ি এসেছেন, এটাই অনেক। আপনার সাহসিকতার প্রশংসা জানাই মাসিমা। সাধারণত এমন নিখোঁজ ঘটনার কেস আমি হাতে নিই না, এগুলো নিতান্তই সাধারণ ঘটনা। তাছাড়া এসব কেস সাধারণত পুলিশ দেখে। বাবা, আমি অনেক আশা নিয়ে এসেছি যে। না, আমি আপনাকে নিরাশ করব না। প্রোডাকশন হাউসের ঠিকানা আমরা জানি। আমার এই বন্ধুটি ওর আর আমার আজ সেখানেই যাওয়ার কথা ছিল। ওর একটি গল্প জমা দিতেই যাচ্ছিল। এখন তো শুনছি ইতিমধ্যেই গল্প নির্বাচিত হয়ে গিয়েছে, যেটি আপনার ছেলের লেখা। হ্যাঁ বাবা, কুমার তো তাই বলেছিল। ঠিক আছে, আমরা ওই দিকেই তো যাচ্ছি, দেখা যাক না কি করতে পারি। হাতের এক গোছা সোনার বালা খুলে সেই বৃদ্ধা টেবিলে নামিয়ে বললে, আপাতত এটাই আছে। এগুলো বিক্রি করলে পারিশ্রমিকের টাকা হয়তো চলে আসবে। দুঃখিত মাসিমা, এগুলো আমি নিতে পারবো না, ক্ষমা করবেন। আমি আপনার ছেলের মতো, তাই ছেলে হয়ে মায়ের গয়না বিক্রি করতে পারবো না। এই কেসটা আমি হাতে নিলাম। আপনি এই ডায়েরিতে আপনার বাড়ির ঠিকানা লিখে দিয়ে যান, প্রয়োজনে যোগাযোগ করে নেব। আর আপনার ছেলের কোনো ছবি সঙ্গে করে নিয়ে এনে থাকলে
আমায় দিয়ে যান। এই বলে একটা ডায়েরি বাড়িয়ে দিল। বৃদ্ধা কাপা কাপা হাতে কলম তুলে নিয়ে বাড়ির ঠিকানা লিখে সোফায় ভর দিয়ে উঠে দাঁড়ালো। কাঁধে ঝোলানো ব্যাগের চেন খুলে একটা সাদা কালো ছবি এগিয়ে দিয়ে বললেন, আমি আসি বাবা, আমার বিড়ালটা আবার একা আছে, ওকে খাবার দিতে হবে। ও যে আমার আর এক ছেলে, কাল থেকে কুমার বাড়ি আসেনি বলে সেও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। ছবিটা দিয়ে গেলাম। বেশ, আপনি আসুন মাসিমা, দেখি কি করতে পারি। বৃদ্ধা দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। সিঁড়ির ওপর সেই আগের খুটখাট শব্দ, যেন কেউ অতি কষ্টে পা টেনে এগিয়ে চলেছে। কি বুঝলে? একটা জিনিসই বুঝলাম, ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন। হঠাৎ এই কথা মনে হওয়ার কারণ? কারণ তো একটা আছে বটে। আমার লেখার জমা দেওয়ার যে প্রয়োজন নেই সেটা তো বিলক্ষণ বুঝছি, তবে তার সাথে এটাও ঠিক যে তুমি একটা নতুন কেস পেলে। এতদিন ধরে তো মগজাস্ত্র খাটাতে পারোনি বলে আফসোস করছিলে, এবার সেই দুর্দিন কেটে সুদিন এলো। আমারও পরবর্তী উপন্যাস লেখার প্লট এলো। তাই বললাম, ভগবান যা করেন সবই মঙ্গলের জন্যই করেন। এটা যদি ঈশ্বরের ইচ্ছা হয় তাহলে তাই সই। চলো এবার বেরিয়ে পড়া যাক। হাতের পাণ্ডুলিপিটা টেবিলে তৎক্ষণাৎ নামিয়ে রেখে বললাম, আমি প্রস্তুত। করো কি, ওরই সঙ্গে নিয়ে চলো, কখন কি কাজে আসে। অগত্যা আবারও পাণ্ডুলিপি হাতে তুলে নিয়ে দুজন বাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে নির্দিষ্ট গন্তব্যের পথে এগিয়ে চললেন। কি ব্যাপার, কাকে চাই আপনাদের? আগে এটাই কি ঘোষাল অ্যান্ড কো প্রোডাকশন হাউস? হ্যাঁ, কি প্রয়োজন বলুন। আমি কি বিন্ধু ঘোষালের সঙ্গে একটিবার দেখা করতে পারি? আপনাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে? আগে না। তাহলে তো হবে না। উনি বুঝি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারোর সঙ্গে দেখা করেন না? না, তা কেন, ওনার চেনা জানা কেউ এলে নিশ্চয়ই করেন, কিংবা ওই হোমরা চোমরা ব্যক্তি, মানে ওই নেতা মন্ত্রী কিংবা পুলিশ অথবা ফিল্মি লাইনের কেউ এলে অবশ্যই করেন, কিন্তু আপনাদের দেখে তো নিতান্তই চুনোপুটি মনে হচ্ছে, তাই তো? আগে হ্যাঁ, বিলক্ষণ বুঝেছেন দেখছি। এবার মানে মানে কেটে পড়ুন তো মশাই। কেটে যাব বলে তো আসিনি মশাই, আমার যে ওনার সঙ্গে দেখা করাটা জরুরি। আপনার প্রয়োজন আপনার কাছে প্রয়োজনীয় হতে পারে, আমার কাছে নয়। তাই কানের কাছে মেলা ফ্যাচ ফ্যাচ না করে মানে মানে কেটে পড়ুন দেখিনি। মানে মানে কেটে পড়ার আগে এটা বলুন তো গার্ডবাবু, লেখা তো ইতিমধ্যে নির্বাচিত হয়ে গিয়েছে, তাহলে সেটা এখনও বিজ্ঞাপন মারফত জানানো হয়নি কেন? মানুষ তো আশা নিয়ে নিজেদের পাণ্ডুলিপি সঙ্গে নিয়ে ছুটে আসছে, তাদের পরিশ্রম, গাড়ি ভাড়া, এগুলোর কি কোনো দাম নেই? ওসব আমি জানি না মশাই, আমার কাছে যা নির্দেশ দেওয়া রয়েছে আমি সেটাই করছি, বুঝলেন? বড়বাবুর অনুমতি ছাড়া আমি কাউকেই ভেতরে যেতে দিতে পারবো না, বুঝলেন? যারা পাণ্ডুলিপি জমা দিতে আসছে তাদের সঙ্গেও কি একই ব্যবহার করছেন? আপনারা কি পাণ্ডুলিপি জমা দিতে এসেছেন? যদি বলি হ্যাঁ। কই দেখি পাণ্ডুলিপিটা, দেখি। অজিত, তোমার পাণ্ডুলিপিটা দেখাও তো। এতক্ষণ আমি ও আর প্রোডাকশন হাউসের গার্ডের কথোপকথন বেশ মনোযোগ সহকারে শুনছিলাম। মনের ভেতর নানান প্রশ্ন চলছিল। সত্যি বলতে এইভাবে অপমানিত হব তা বুঝতে পারিনি। ও অবশ্য এখনও নিজের আসল পরিচয়টা বলেনি। বললে গার্ড নিজে সসম্মানে আমাদের ভেতরে ছেড়ে আসতো। আমি ওর কথা শুনে কাঁধের ঝোলা ব্যাগটা থেকে পাণ্ডুলিপিটা বের করে আনলাম। সেটি হাতে নিয়ে ও গার্ডের সামনে মেলে বলল, তাই এবার অনুমতি পাবো তো? হ্যাঁ, তবে ওই জমা দেওয়া অবধি, ওসব দেখা টেখা করতে পারবেন না বলে দিলাম। তাহলে কাল কুমার বলে যে ছেলেটি এসেছিল তার সঙ্গে আপনাদের পরিচালক মশাই দেখা করলেন কেন? আপনারা কে বলুন দেখিনি? এসব খবর কি করে জানলেন? হ্যাঁ, কিভাবে জানলাম সেটা বড় কথা না, বড় কথা আপনি একজন গার্ড হয়েও আমার বলা প্রতিটি তথ্য জানেন দেখছি। ভেতরের খবরাখবর ভালোই রাখেন। বলছি, এই কথা কি বিন্ধুবাবু জানেন যে আপনি আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর রাখেন? মানে ওই আর কি, মানে ওসব কিছু না, আমি কিছুই জানি না।
জানেন মশাই, জানেন, আপনি সবই জানেন। এই প্রোডাকশন হাউসে কি হচ্ছে না হচ্ছে সবটাই জানেন আপনি। আহা, কি মুশকিল! মুশকিল আসান আমি করছি। পকেট থেকে কুমারের সাদা কালো ছবিটা বের করে ওই গার্ডের সামনে মেলে ধরল। দেখুন তো চিনতে পারেন কিনা। ছবিটা দেখার পরই লক্ষ্য করলাম অদ্ভুতভাবে তার পরিবর্তন ঘটল। সে তোতলাতে তোতলাতে জবাব দিল, না না, আমি তো চিনি না। আপনি জানেন, আপনি সবটা জানেন। আমায় কিন্তু মিথ্যে বলে লাভ নেই। আপনি আসলে কে বলুন তো? আমি সত্যান্বেষী, আর ইনি আমার বন্ধু, পেশায় লেখক এবং আমার সহোদরও বটে। এটা আগে বলবেন তো, আমি খামোখা আপনার সাথে রূঢ়ভাবে কথা বলে ফেললাম। আপনি আপনার কাজ করেছেন। একটু দাঁড়ান, হ্যাঁ, আমি এক্ষুনি ভেতরে গিয়ে ওই বড় সাহেবের সাথে কথা বলে আপনাকে ভেতরে ডাকছি, কেমন? তার আর প্রয়োজন হবে না, থাক না, এত ব্যস্ত মানুষ উনি। আপনি বরং আমায় এটা বলুন যে কাল এই ছেলেটি আসার পর ঠিক কি কি হয়েছে। এখানে নয়, এখানে নয়, বাইরে চলুন, সামনে একটা চায়ের দোকান আছে না, সেখানে বসে সবটা বলছি। কেউ দেখে কিংবা শুনে নিলে সমস্যা হবে তো। বেশ, তাই চলুন, আমাদের আপত্তি নেই। তবে আপনাকে যদি গেটের সামনে না দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু আপনার চাকরি নিয়ে টানাটানি হবে। কে আমার চাকরি খাবে শুনি? ওই বড় সাহেব? আমার যা বয়স তাতে আমার বহু আগেই চাকরি যাওয়ার কথা ছিল, যাইনি কেন জানেন? কেন? কারণ আমি এখানে গার্ডের কাজ করবার আগে মহুয়া দেবীর বাড়ির কাজ করতাম। মহুয়াকে আমি ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। মহুয়া নিজেই আমায় এখানকার গার্ডের কাজ দিয়েছে। এছাড়াও আমি মহুয়া এবং বড় সাহেবের নানান ভাই ফরমেশ খাটি গ্রামের ছেলে ছিলাম মশাই। বুড়ো হারে এখনো যথেষ্ট জোর আছে। এদিকে মহুয়াকে তো সাহেব চোখে হারান, সব খবরই পাই। পরের ছবিতে তো মহুয়াই মেন রোলটা পাচ্ছে। তাহলে বড়বাবুর হাতে চাকরি খোয়াবার ভয় আপনার নেই, তাই তো? তাছাড়া মহুয়া আমায় স্নেহের চোখে দেখে। আমার এই কাঁধে চেপেই তো এককালে খেলা করতো কিনা। বেশ, তা আপনি তো দেখছি অনেক খবর রাখেন, কিন্তু একটা কথা বুঝতে পারলাম না, মহুয়া দেবীর বাড়ির কাজ ছেড়ে আপনাকে এই কাজের দায়িত্ব কেন দেওয়া হলো? কথা বলতে বলতে আমরা চায়ের দোকানে চলে এসেছিলাম। গার্ড বলল, এই 3 কাপ চা দে রে, বলে আমাদের কাছে এসে বলল, আবারও ক্ষমা চাইছি। আসলে আমার কাছে যেমনটা নির্দেশ দেওয়া থাকে আমি তেমনটাই তো করতে হয়। এছাড়া আমার যে টানা দাঁড়িয়ে থাকতে হয় এমনটা নয়, মাঝে মাঝে একটু চা কিংবা বিড়ি খাওয়ার স্বাধীনতাটুকু অন্তত রয়েছে। এতক্ষণ কথা বলে যাচ্ছি অথচ আমার নামটা বলা হয়নি। আমি জিজ্ঞেসও তো করিনি। তা বটে, তা বটে। আমি নিধিরাম হালদার, নিবাস ওই বাঁকুড়া। এখানে অবশ্য ছোট থেকেই রয়েছি। যাক সে কথা, এবার আপনি এক এক করে প্রশ্ন করুন, আমি যতটা জানি উত্তর দেওয়ার চেষ্টা করব নিশ্চয়। প্রথমটির উত্তর আগে দিই। হ্যাঁ, আমি মহুয়ার বাড়িতে আগে রান্না, জল তোলা, ওই ঝাড় দেওয়া, কুটনো কাটা, রান্না বান্না, মহুয়াকে সামলানো, বাড়ির বাকিদের ফরমাস খাটা, এইসবই করতাম। কিন্তু এত কাজ এখন আর একা হাতে পারি না। এছাড়া মহুয়ার দিনের বেশিরভাগ অংশই তো ওই স্টুডিওতেই কাটে। তাই সে আমার এই গার্ডের কাজ দেয়, যাতে ওর চোখের সামনেও থাকতে পারি, ওর টুকিটাকি কাজও করে দিতে পারি। যদিও রাতটুকু কিন্তু আমি মহুয়ার বাড়িতেই ঘুমাই। রাতের জন্য এখানে অন্য একজন পাহারাদার আছে। বুঝলাম, কাজটাও হালকা, হাতে দুটো পয়সাও আসে।
তাই সব দিক থেকে বিচার করলে মহুয়া দেবী বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। এবার ওই ছেলেটির ব্যাপারে কিছু বলুন। প্রশ্নটা করে নিধিরামের দিকে একটা সিগারেট বাড়িয়ে দিল ব্যোমকেশ। ধন্যবাদ মশাই। ফস করে সিগারেটটা জ্বালিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে সে বলল, ছেলেটা কাল এসেছিল, সাথে করে একটা কাগজ এনেছিল বটে। সে ভেতরে গেল, আমি তাকে দিয়ে এসেছিলাম। ওই প্রোডাকশনের ম্যানেজার দাসবাবু, ওনার টেবিলেই ছেড়ে এসেছিলাম। খানিক বাদে সে বাইরে বেরিয়ে এলো, ভাবলাম হয়তো বাড়ি যাবে, তো তাকে জিজ্ঞেসও করলাম যে কি মনে হচ্ছে। ছেলেটা কিন্তু অন্য কথা বলল। মানে আমি যেটা বলতে চাইছি, বাকিরা পাণ্ডুলিপি জমা দিয়ে চলে গেছিল, কিন্তু ও গেল না। তারপর ছেলেটা আমায় জানালো যে ওকে নাকি বাইরে অপেক্ষা করতে বলেছে। আমি বললাম কে বলেছে? বলল ম্যানেজার বলেছে। কিন্তু কেন? এই কেন ওর উত্তর খানিক বাদেই জানতে পেরেছিলাম। সে বললে ম্যানেজার নাকি পাণ্ডুলিপি নিয়ে অফিসের ভেতরে বড় সাহেবের ঘরে গিয়েছিল। বড় সাহেব নাকি ছেলেটাকে অপেক্ষা করতে বলেছে। এমনটা কিন্তু আগে হয়নি মশাই। সবাইকে পরে জানানো হবে বলে চলে যেতে বলা হয়েছিল। খানিক বাদে ম্যানেজার এসে ছেলেটাকে ভেতরে ডেকে নিয়ে গেল। বেশ কিছুক্ষণ বাদে ওই ছেলেটা আবারও ফিরে এলো, মুখে একগাল হাসি। সে আমায় বললে, কাকা কাজটা পেয়ে গেছি, আমার লেখা ওনার পছন্দ হয়েছে। এরপর ছেলেটা আমার কাছাকাছি কোনো টেলিফোনের বুথ আছে কিনা সেটা জানতে চাইল। আমি বললাম যে রাস্তার ওই পারেই রয়েছে। তারপর ফোন করার পর ছেলেটা কোথায় গেল? ছেলেটা আবারও ফিরে এসেছিল। খানিকক্ষণ বড় সাহেবের ঘরেও ছিল, কি সব ছবি নিয়ে কথাবার্তা হচ্ছিল হয়তো। কিন্তু দ্বিতীয়বার সে যখন বেরোলো, তার মুখটা কিন্তু হাড়ির মতো ভারী হয়েছিল। আপনি জানতে চাননি কি হয়েছে? চেয়েছিলাম, সবটা তো বলেনি, তবে যতটা জেনেছিলাম সেটা হলো ওই বড় সাহেব ওকে টাকার প্রস্তাব দিয়েছে। বড় অঙ্কের টাকা, কিন্তু শর্ত একটাই, গল্প বড় সাহেবের নামেই করে দিতে হবে। এমন একটা গোপন কথা সে আপনাকে বলল কেন? সেটা আমিও বুঝিনি, তবে ছেলেটা কিন্তু ভারী অদ্ভুত জানেন। কেমন অদ্ভুত? পুরুষ মানুষ হলেও আচার আচরণ কথাবার্তা কেমন যেন মেয়েলি ধরনের। ফোনে ওর গলা শুনলে সে ছেলে না মেয়ে ধরতেই পারবেন না, এমন সরু গলা তার। তারপর ছেলেটা কোথায় গেল বলতে পারবেন? চলে গেল। কোথায় গেল সেটা অবশ্য দেখিনি, কিন্তু হ্যাঁ একটা কথা বলুন। ওর যাওয়ার পরপরই বড় সাহেব গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলেন। ছেলেটা যাওয়ার কতক্ষণ বাদে বেরিয়েছিলেন? ওই মিনিট 10 হবে। 10 মিনিট। আচ্ছা, ওই সমস্ত ঘটনা ঘটার সময় কি মহুয়া দেবী উপস্থিত ছিলেন? আগে না, ও তখনও আসেনি, কারণ ওই দিন তার কোনো একটা বিজ্ঞাপনের শুটিং ছিল। ওর সমস্ত ডেট আমি তো লিখে রাখি। বাহ, তাহলে তো আপনি লেখাপড়া জানেন দেখছি। ওই কাজ চলার মতো বলতে পারে। মহুয়া আমার মেয়ের মতো, ওই তো আমায় লেখাপড়া শিখিয়েছে। ওই বই পড়া, নাম সই করা, সামান্য লেখালেখি, ওই যতটা অক্ষর জ্ঞান না থাকলেই নয় আর কি। বুঝলাম, তবে আপনার একটা সাহায্য চাই। বলুন। আপনাকে আমার ওই বড় সাহেব আর মহুয়া দেবী কখন কোথায় যাচ্ছে যতটা আপনি জানতে পারবেন আমায় জানাতে হবে। এই কাজ আমি করতে পারবো না, ক্ষমা করবেন। মহুয়া মায়ের সাথে বেইমানি করতে পারবো না। আর এক সন্তানহারা মায়ের সঙ্গে করতে পারবেন নিধিরাম বাবু? মানে এটাই, ছেলেটির মা আমার কাছে এসেছিল। ওনার ছেলে নিখোঁজ, মানে আমরা তখন যার কথা আলোচনা করছিলাম আর কি।
আপনার তথ্য থেকেই ক্লুটা আসবে, না হলে তাকে খুঁজে বার করতে পারবো না। আচ্ছা, ওই ছেলেটাকে খুঁজে বের করতে যদি আমার তথ্য সাহায্য করতে পারে তাহলে আমি যতটা পারবো চেষ্টা করব। তবে দেখবেন মহুয়ার যেন কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, সেটাও আপনার তথ্যের উপর নির্ভরশীল। আজ আসি, আমার ফোন নাম্বার দিয়ে গেলাম, প্রয়োজনে যোগাযোগ করবেন। পকেট থেকে একটা ছাপানো আইডেন্টিটি কার্ড তার দিকে বাড়িয়ে দিয়ে ও আমায় নিয়ে রাস্তায় পা বাড়ালো। তা এবার কোথায় যাবে? রাস্তার ওই প্রান্তে কতগুলো দোকান চোখে পড়ছে, একটা এসটিডি বুথও দেখতে পাচ্ছি। চলো একটু খোঁজ খবর নেওয়া যাক। ছেলেটাকে বাড়ি ফিরতে গেলেও তো রাস্তা পার করতেই হবে। নিধিরাম বলেছিল প্রথমে ছেলেটা বাইরে বেরিয়েছিল, 10 মিনিট বাদে বিন্ধুবাবু বেরিয়েছিলেন। এই 10 মিনিটের ব্যবধানে ছেলেটা কোথায় ছিল সেটা জানতে পারলে তদন্তের কাজে অনেকটা উপকার হবে ভাইয়া অজিত। কথা বলতে বলতে আমরা টেলিফোন বুথের সামনে এসে দাঁড়ালাম। বুথের মালিক একটা ছোকরা গোছের যুবক। গলা খাঁকারি দিয়ে ও তাকে উদ্দেশ্য করে বলে উঠল, দাদা বলছি, দেখুন তো এই ছবিটা, কাল দুপুরের দিকে এমন কোনো ছেলে কি আপনার বুথ থেকে ফোন করেছিল? পকেট থেকে ছবিটা বাড়িয়ে দিতেই দোকানদার সেটা নিয়ে খানিকক্ষণ দেখে বলল, হ্যাঁ, চেনা চেনা তো ঠেকছে। একটু ভালোভাবে দেখে জানান না যদি কিছু বলতে পারেন। হ্যাঁ, ছেলেটা তো কাল এসেছিল। এখান থেকে ফোন করেছিল তাই তো? আগে হ্যাঁ, ওকে বিশেষভাবে মনে আছে তার একটাই কারণ, ছেলেটা কেমন যেন মেইলি স্বভাবের, হাবভাবে কেমন যেন মেইলিপনা। আচ্ছা, ফোন করার সময় তাকে দেখে কি কিছু মনে হয়েছিল? অত খেয়াল করিনি মশাই, কত লোক আসে যায়। তা তো বটেই, আসলে ছেলেটা কাল থেকেই নিখোঁজ। বলেন কি? বলছি আপনারা কি পুলিশের লোক নাকি মশাই? তা এক প্রকার বলতে পারেন। আচ্ছা, ছেলেটাকে কি আবারও দেখেছিলেন, মানে ফোন করে বেরিয়ে যাওয়ার পর? হ্যাঁ, মনে পড়েছে। ছেলেটাকে খানিক বাদে রাস্তা পেরিয়ে এদিকেই আসতে দেখেছিলাম। আমি চা খেতে রাস্তার ওই পারে গিয়েছিলাম। তারপর তারপর সে কোথায় গেল দেখেছিলেন? হ্যাঁ, ওই রাস্তার ওই পারে, ওখানে ফিল্মের একটা শুটিং হচ্ছিল আর কি। সেখান থেকে একটা গাড়ি বেরোলো, ছেলেটা রাস্তার ওপারেই দাঁড়িয়েছিল, বোধহয় বাসের জন্য অপেক্ষা করছিল। গাড়িটা ওই পারে গিয়েই ছেলেটার কাছে গাড়ি দাঁড় করালো। কাউকে বেরিয়ে আসতে দেখেছিলেন? সেটা তো দেখিনি, অত খেয়াল করিনি মশাই। তবে হ্যাঁ, ছেলেটা ওই গাড়িতেই উঠে পড়ল। তারপর এখন আপনার মুখে শুনছি সে নাকি বাড়িতেই ফেরেনি। ওই গাড়ি আপনি চেনেন? চিনি বই কি, প্রতিদিনই তো দেখি। ফিল্মের প্রযোজকের গাড়ি, এই তল্লাটে সবাই চেনে, শুধু আমি কেন। গাড়ির সামনে বড় বড় করে স্টিকার সাটানো রয়েছে ডিরেক্টর বলে। আপনাকে অনেক ধন্যবাদ। তার মানে নিধিরাম যা বলেছে সবটাই সত্যি? হ্যাঁ, তাই তো দেখছি। আচ্ছা, তুমি তো চাইলে সরাসরি বিন্ধুবাবুকে জেরা করতেই পারতে। পারতাম না, উনি বড় মাপের মানুষ, ওনাকে জেরা করতে গেলে সঙ্গে পুলিশ নিয়ে আসতে হবে। তাছাড়া উনি আমার প্রতিটি কথা অস্বীকার করবে, নিধিরাম সাক্ষ্য দেবে না, আর ওই দোকানদার ভুলেও মুখ খুলবে বলে মনে হয় না। অন্ততপক্ষে যদি কেসটা থানায় ওঠে, পুলিশি ঝামেলায় কেই বা যেতে চায়। কিন্তু এখন আমরা পুলিশের লোক জেনেও যে সবটা বললো সেই বেলা। এখানে ওকে ওর বয়ান লিখিয়ে সই করানো হয়নি, প্রয়োজনে সে নিজের মত বদলাতেই পারবে, তাই হয়তো বলেছে। তা এবার কোথায় যাবে? আপাতত লালবাজার চলো, বিধুবাবুর সঙ্গে এই ব্যাপারে কথা বলে আসি, তারপর সোজা বাড়ি। ফুটপাত থেকে সোজা রাস্তায় নেমে বাস ধরে আমরা লালবাজারের উদ্দেশ্যে পাড়ি দিলাম। বলেন কি মশাই, বিন্ধু ঘোষালকে জেরা করবে এমন বুকের পাটা কাজ? লোকটার ক্ষমতা জানেন? রাজনৈতিক মহলে ওঠা বসা, বড় বড় মন্ত্রী, আমলা, পুলিশ প্রশাসন, আর আইন তো ওনার পকেটে মজায়। হ্যাঁ আমি জানি, আমার মতো নিতান্তই একজন বেসরকারি গোয়েন্দার সঙ্গে সহজেই উনি দেখা করবেন না, আমি জানি। ওদের গার্ডকে নজর রাখতে দিয়ে এসেছি, তবে সেও কতটা কি করবে বলা মুশকিল। আচ্ছা ব্যোমকেশ বাবু, ছেলেটা তো নিজেও কোথায় চলে যেতে পারে। লেখক মানুষদের মনে কখন যে কি চলে তা বোঝা বড় মুশকিল। হ্যাঁ, কিন্তু আমি কথা বলে জেনেছি যে ছেলেটাকে বিন্ধুবাবুর গাড়িতে উঠতে 2 জন দেখেছে। তাতে আর কি প্রমাণ হয় মশাই? উপযুক্ত প্রমাণ কই?
আমি জানি প্রমাণ ছাড়া আইন চলে না। আচ্ছা, আপনি যদি লোক লাগিয়ে ওনার গতিবিধির উপর একটু নজর রাখতেন তাহলে কিছু অন্তত জানা যেত। সে আমি লোক লাগাতেই পারি, যা করতে হবে পেছন থেকে করতে হবে ব্যোমকেশ বাবু। ওই দুইজন প্রত্যক্ষদর্শী পরে মত বদলালে কিন্তু আমরা কিছুই করতে পারবো না। তবে হ্যাঁ, ওই ছেলেটার বাড়ি যেতেই পারি। কেস যেহেতু রেজিস্টার্ড হয়নি, তাই আমরা আইনি পথে বিন্ধুবাবুকে কোনোভাবেই জেরা করতে পারবো না। ওখানকার লোকাল থানা তো ছেলেটার মিসিং কমপ্লেন নেয়নি, অপেক্ষা করতে বলেছে। এই কাজটা আমি করিয়ে দিতে পারি। একবার মিসিং কমপ্লেন রেজিস্টার্ড হয়ে গেলে আমরা আইনি পথে হাঁটতে পারবো। ওনার মায়ের ঠিকানা নিয়ে রেখেছেন নিশ্চয়ই? আগে হ্যাঁ। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। ছোট্ট একতলা পাকা বাড়িটা খুঁজতে বেশ খানিকটা বেগ পেতে হয়েছিল, তা অস্বীকার করব না। সন্ধে পেরিয়েছে। বাড়ির সামনে দড়ি দিয়ে বাঁধা একটা ঘণ্টা ঝুলছে। বাড়ির ভেতর ছোট্ট একটা বাগান। দেখে বোঝাই যায় যে বাগানের পরিচর্যা করা হয়। ঘণ্টাটা টানার আগে ও বাগানে কিছু একটা দেখে এগিয়ে গেল। একটা টবে গাছ রয়েছে, বেশ লাল থোকা ফুল ঝুলছে। অদ্ভুত বাহারি রং তার। তবে সামনে যেতেই একটা কালো বিড়াল কোথা থেকে যেন ম্যাও শব্দে ওর পায়ের কাছে এসে দাঁড়ালো। জ্বলন্ত দৃষ্টিতে তাকে জরিপ করতে লাগলো। ও তাকে আদর করতে যেতেই এক ছুটে বাড়ির দিকে পালালো। লক্ষ্য করলাম বিড়ালটা রান্নাঘরের খোলা জানলা দিয়ে ভেতরে প্রবেশ করলো। এই হঠাৎ এদিকে এলে যে? ফুলগুলো ভারী সুন্দর। এটা কি গাছ জানো? না, কি গাছ? আমি একটা বিষয় ভেবে অবাক হচ্ছি অজিত। সাধারণ গৃহস্থ বাড়িতে এমন গাছ কেউ কেন যত্ন করে লাগাবে? কিন্তু এটা কি গাছ সেটা তো বলবে। রক্তকরবী। রক্তকরবী? এমন গাছের ফুলের বর্ণনা কবি সাহিত্যিকদের লেখায় প্রায়শই পাওয়া যায়, তবে সেটা কল্পনাতেই সুন্দর, বাস্তবে নয়। কিন্তু কেন? কারণ এই গাছের ফুল এবং পাতা মারাত্মক বিষাক্ত। যে খাবে কয়েক মুহূর্তের মধ্যে মৃত্যুর মুখে ঢলে পড়বে। সাধারণত বাড়ির বাগানে শোভা বাড়াতে কেউ কেউ এমন গাছ কিনে বটে, যেমন ধরো ক্যাকটাস। সেই গাছও গৃহস্থ জীবনে কোনো কাজে আসে না। বিড়ালটা খুব সম্ভবত ট্রেন্ড, নইলে হ্যাঁ এতদিনেই গাছের পাতা খেয়ে মারা যেত। জানোই তো, বিড়ালের বায়ু চললে তারা গাছের পাতা বা ঘাস খেয়ে বমি করে। এটা প্রকৃতির নিয়ম। খানিক আগে লোকাল থানা থেকে কমপ্লেন করার খাতাটা চেয়ে এনেছি। আসলে বৃদ্ধ মানুষটাকে আবার থানায় টেনে নিয়ে গিয়ে কষ্টের মুখে ফেলতে চাইনি। যদিও বিধুবাবুর এতে অগ্রণী ভূমিকা রয়েছে, কারণ কেস রেজিস্টার না হলে, কমপ্লেন ফাইল না হলে পুলিশ অ্যাকশন নিতে পারবে না। ঘণ্টাটা ধরে টানতেই দরজা খুলে সেই বৃদ্ধা বেরিয়ে এল। তোমরা এসেছো বাবা? আজই যে আসবে আমি তো ভাবিনি। এসো এসো, ভেতরে এসো। ঘরে আলো জ্বলছে ঠিকই, তবে তার আলো তেমন উজ্জ্বল নয়। এখানে বোধহয় ভোল্টেজ ওঠানামা করতে থাকে, যদিও আমাদের ওদিকেও একই হাল। মাসিমা, আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি, তবে এখনো কিছু নিশ্চিত করে বলতে পারবো না। আপনার ছেলে যে নিখোঁজ হয়েছে, নিখোঁজ হওয়ার আগে কোথায় সে গিয়েছিল, কোন উদ্দেশ্যে গিয়েছিল, সেসব আমি ইতিমধ্যে লিখে রেখেছি। আপনি শুধু সইটা করে দিন, তাহলে আমাদের তদন্তের কাজে সাহায্য হবে। দাও বাবা, সই করে দিচ্ছি। পকেট থেকে কলমটা বাড়িয়ে দিতেই বৃদ্ধা কাঁপা কাঁপা হাতে বক্তব্যের নিচে স্ট্যাম্প মারা জায়গাটার নিচে সই করে দিল। দেখুন, আমাদের কাজ এগোচ্ছে। আপনার ছেলে এই মুহূর্তে ঠিক কোথায় বলা মুশকিল, তবে আশা করি খুব তাড়াতাড়ি কোনো না কোনো খবর দিতে পারবো। ওদের কথোপকথন শুনতে শুনতে আনমনে আমি টেবিল থেকে একটা খাতা তুলে নিলাম। খাতার পাটা উল্টে দেখলাম সেখানে নানান ছোট গল্প, কবিতা এসব লেখা রয়েছে। একটা অদ্ভুত বিষয় খেয়াল করলাম। প্রতিটি গল্প এবং কবিতার শিরোনামের পর লেখকের জায়গাটায় করবী লেখা রয়েছে। খাতাটা ওর দিকে বাড়িয়ে দিতেই ওর ভ্রু দুটো কুঁচকে গেল। আচ্ছা মাসিমা, আপনাদের বাড়িতে করবী ফুলের গাছ দেখলাম, ওই ফুলের গাছ কে লাগিয়েছে? ও আমার পাগল ছেলের কাজ। কি যে বলি, অনেকবার মানা করেছিলাম, সে শুনলে তো বলে কিনা ঘরের শোভা বাড়বে। আপনার ছেলে বুঝি করবী ছদ্মনামে লেখে? কথাটা শুনে বৃদ্ধা চমকে আমার দিকে ঘুরে তাকালেন। হ্যাঁ বাবা, কিন্তু কেন?
না, এই ছদ্মনামের সাথে বাড়িতে লাগানো ফুলের টবে ওই করবি গাছের মিল পেলাম তো, তাই আর কি। ও তাই বলো। লেখকদের তো কত কল্পনা থাকে বাবা, তাদের জগতই আলাদা, চিন্তাধারা আলাদা, সবটা কি আর আমাদের সাথে মেলে? সে তো বটেই। আচ্ছা চলি, পরে আবার আসবো। সময় রাত 10টা। সবেমাত্র রাতের খাবার খেয়ে মুখ ধুতে যাচ্ছি, এমন সময় টেলিফোনটা বেজে উঠল। এমনিতে আমরা সকলেই রাত 8টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, তবে আজ বাড়ি ফিরতে ফিরতে প্রায় 9টা বেজে গিয়েছিল। সারাদিন তো কম ঝক্কি পোহাতে হলো না। হ্যালো, হ্যাঁ আমি বলছি। আপনি কে বলছেন? আমি। কে আমি? আরে আজ সকালে আপনার সাথে কথা হলো না? নিধিরাম বাবু। আগে হ্যাঁ। বলুন নিধিরাম বাবু। আপনি নজর রাখতে বলেছিলেন না, রেখেছিলাম। একটা খবর জানতে লুকিয়ে মহুয়া মায়ের বাড়ির ল্যান্ডলাইন থেকে ফোন করছি। হ্যাঁ বলুন, আমি শুনছি। আমি বাড়ি এসে কয়েকটা কথা শুনতে পেয়েছি। মহুয়া সম্ভবত বড় সাহেবের সাথে কথা বলছিল। কি বলছিল? কাজটা নাকি ঠিক হয়নি, ধরা পড়ে যাবে এমন কিছু। কাজটা কি কিছু জানতে বা শুনতে পেরেছিলেন? স্টুডিও থেকে ওই খানিকটা দূরে ওই বালিগঞ্জে একটা হোটেল আছে। হোটেলে সকলেই তার চেনা জানা লোক। বড় সাহেব মহুয়া মাকে নিয়ে সেখানে প্রায় প্রায় যায়। আমি মহুয়াকে বলতে শুনেছি যে হোটেলের ওই দিকে কোথায় যেন কিছু একটা ঘটেছে। কিসব লাশটা শুনতে পেলাম। এটাও শুনেছি যে সে বলছে এই নিয়ে যেন বেশি জল খোলা না হয়। জায়গাটা কি হোটেলকে কেন্দ্র করে না হোটেলের পাশের কোনো জায়গা? হোটেলের পাশে বড় সাহেবের একটা খালি জমি রয়েছে। শুনেছিলাম তো ওখানে হোটেল তৈরি করার একটা পরিকল্পনা চলছে। হোটেলের নামটা বলতে পারবেন? ওকে হ্যাঁ, ওই হোটেল সোনার তরী। অনেক ধন্যবাদ তোমায়, বাকিটা আমি দেখছি। ফোনের ওই প্রান্তের সমস্ত কথোপকথন আমি ওর মুখ থেকে পরে শুনেছিলাম, তাই লেখার সময় দুই প্রান্তের সংলাপ আমি তুলে ধরতে পেরেছি। ফোনে রাখার পর আমি ওকে প্রশ্ন করলাম, কি হয়েছে? নিধিরাম ফোন করেছিল। তা কি বলল? বলল সোনারতরী হোটেলের পাশে যে খালি জমি রয়েছে সেখানে কিছু একটা সমস্যা আছে। মহুয়াকে ফোনে সেটাই বলতে শুনেছে সে। হয়তো ওখানে গেলে কোনো ক্লু পেলেও পেতে পারি। কি ভাইয়া, যাবে নাকি? রজনীর নিষিদ্ধ অভিযান? কিন্তু বৌঠান কি মানবে? কি বলে ভাইয়া? রজনীর নিষিদ্ধ অভিযান? না, নামটা তো বেড়ে দিয়েছ। হ্যাঁ, গোপন সূত্রের খবর পেয়েছি যে ওই জমিতে কিছু একটা রয়েছে যা সন্দেহজনক হতেও পারে আবার নাও হতে পারে। শুধু একটু চোখের দেখা দেখবো আর কি। যদি কোনো বিপদ ঘটে তাহলে? তাহলে আর কি, এই যে দেখছো, এই বন্দুকের একটা গুলি তার খুলি ফাটিয়ে দিতে সক্ষম প্রিয়তমা। মরণ ঢং দেখলে বাঁচি না। বলে কি শোনো না, কাল সকালে গেলে হয় না? ততক্ষণে যদি প্রমাণ লোপাট হয়ে যায় তাহলে? ঠিক আছে যাও, তবে সাবধানে। আমি কিন্তু জেগে রইলাম। তাড়াতাড়ি ফিরে দরজা ধাক্কা দিলে আমি খুলে দেব। না না, করো কি? তুমি এত ভেবো না। বিপদ এলেই বাড়ির ভেতরেও তো আসতে পারে নাকি? এত ভেবো না, ঘুমিয়ে পড়ো। আমরা ভোরের আগেই ফিরে আসবো। তবে তার আগে একবার বিধুবাবুকে ফোন করতে হবে। আবারও ফোনের রিসিভার হাতে তুলে নিয়ে বিধুবাবুর বাড়ির নাম্বারে ফোন করলো ও। হ্যাঁ বলুন। একটা ক্লু পেয়েছি। এক্ষুনি একবার কয়েকজন লোক নিয়ে সোনারতরী হোটেলের পাশে যে খালি জমি রয়েছে সেখানে যেতে হবে। কিন্তু ওটা তো প্রাইভেট প্রপার্টি। ওয়ারেন্ট ছাড়া ঢুকলে যদি মালিক আইনি পদক্ষেপ নেয়। ওটা বিন্ধু ঘোষালের জমি। আমার ধারণা ছেলেটাকে খুন করে ওর লাশ সেখানেই পুঁতে রাখা হয়েছে। বলেন কি হে? আপনি কিভাবে জানলেন? নিধিরামের কাছ থেকে জানতে পারলাম মহুয়া দেবী আর বিন্ধুবাবুর মধ্যে খুব সম্ভবত এই ব্যাপারে কিছু কথা হচ্ছিল। কুমারের লাশ থাকাটা যদিও অনুমান মাত্র, তাই পুরোটা রাতের অন্ধকারে লোক জানাজানির আগেই করতে হবে। ঠিক আছে, আপনারা পৌঁছান, আমি যাচ্ছি। দেখি কি করা যায়। একদম আলো জ্বালাবে না,
সামনেই হোটেল, কারোর চোখে পড়ে গেলে মুশকিল হবে। তবে লাইটারে আগুন জ্বালিয়ে দেখতে পারো, সেটা তেমন কারোর চোখে পড়বে না, পড়লেও ক্ষতি নেই। কিন্তু ব্যোমকেশ, এখানে লাশ খুঁজবো কোথায়? আগে বললে স্নিপার ডগ স্কোয়াডে খবর দিতাম। কুকুরের ঘ্রাণ শক্তি মারাত্মক বেশি। ওরা শব্দ করলে লোক জানাজানির ভয় ছিল, তাই বলিনি দিদুবাবু। জমির দিকে তাকান, ধীরে ধীরে চলতে থাকুন, কোথাও কোনো অস্বাভাবিকতা চোখে পড়লে খবর দেবেন। সকলে একে একে লাইটার বের করে সেটি ধরিয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো। খানিক বাদে একটি জায়গায় এসে ও থমকে দাঁড়ালো। পেছন পেছন আমিও এলাম। দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না জায়গাটা নতুনভাবে খুঁড়ে ভরাট করা হয়েছে? কই, আমার তো তেমন কিছু মনে হচ্ছে না। ভালোভাবে চেয়ে দেখো, জমির উপর ঝুরঝুরে নরম মাটি পা দিয়ে দাবানো হয়েছে। বাকি জায়গাগুলো চেয়ে দেখো, সেখানকার মাটি পুরনো রুক্ষ, কিন্তু এখানকার মাটি নরম, যেন মাটির গভীর থেকে খুঁড়ে বাইরে বের করা হয়েছে। বিধুবাবু, সকলকে নিয়ে এদিকে একবার আসুন তো, জায়গাটা মাটি খুঁড়তে হবে। সাথে করে তো কিছু নিয়ে আসিনি, আগে জানলে নিয়ে আনার ব্যবস্থা করতাম। উপায় রয়েছে, কনস্টেবলদের সঙ্গে রাইফেল রয়েছে, তার নল দিয়ে যতটা পারে খুঁড়ুক, তারপর বাকি কাজে সবাই মিলে হাত লাগাবো। এছাড়া উপায় কি? অগত্যা তাই হলো। খানিকক্ষণ সকলে মিলে মাটি খোঁড়ার পরে অবশ্য আমাদের হতাশই হতে হলো। কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই, জায়গাটা ফাঁকা। তবে এটুকু জানা গেল, এখানকার মাটি আগে খুঁড়ে কিছু একটা করা হয়েছিল। সেটা যে ঠিক কি তা জানার অবশ্য আর কোনো উপায় নেই। কিছুই তো পেলাম না। এবার অপেক্ষা, আপনার এবং আমার সোর্স কাজ করুক, দেখা যাক কি হয়। 1 মাস ধরে আমি আর ভায়া সহ গোটা পুলিশ ডিপার্টমেন্ট হন্যে হয়ে খুঁজেও কুমারের কোনো হদিশ পাইনি। সে যেন হাওয়ায় উবে গিয়েছিল। ওর এমন ব্যর্থতা এই প্রথমবার। ব্যাপারটা আমিও ঠিক মানতে পারছিলাম না। রাত তখন প্রায় 10টা। হঠাৎ ওর ল্যান্ড ফোনটা বেজে উঠল। হ্যালো, আমি সত্যান্বেষী কথা বলছি। আমি বালিগঞ্জ থানার ইনচার্জ আদিত্য রায় কথা বলছি। হ্যাঁ বলুন। এদিকে তো সাংঘাতিক একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। এখনো অবশ্য মিডিয়া জানে না, জানলে তো একেবারে ছিনে জোঁকের মতো ছেঁকে ধরতো মশাই। আপনাদের সাথে ওই ছেলেটার নিখোঁজের তদন্ত করতে করতে শেষে আমিও কোনো কুলকিনারা পাইনি। 1 মাস আগে আপনি আর বিধুবাবু এসে কেস রেজিস্টার খাতাটা সাথে নিয়ে গিয়ে অনুরাধা দেবীর সই নিয়ে এলেন। কেস দায়ের হলো। আমরা বিন্ধুবাবুকে জিজ্ঞাসাবাদ করেও কোনো লাভ হয়নি। অফিসিয়ালি আপনি কিংবা বিধুবাবু এই কেসে ঢুকতে পারবেন না, তাই কেসটা আপনাদের হয়ে আমি দেখছিলাম। যদিও প্রতিটা পদক্ষেপে আপনি আমায় সাহায্য করেছিলেন, কিন্তু 1 মাস বাদে এমন একটা ঘটনা ঘটবে ভাবিনি। কি হয়েছে একটু বলবেন? আজ সোনারতরী হোটেলে বিন্ধুবাবুর মার্ডার হয়েছে। গলাটা একেবারে ধর থেকে আলাদা করে কেটে নিয়ে গিয়েছে। মহুয়া দেবীকে অচেতন অবস্থায় বাথরুমে পাওয়া গিয়েছে। কি বলছেনটা কি? তবে আর বলছি কি, কিন্তু একটা ব্যাপার, পোস্টমর্টেম যদিও হয়নি, তবে ফরেনসিক টিমকে নিয়ে স্পটে গিয়েছিলাম। ফরেনসিক টিমের একজন অফিসার পল্লববাবুর মতে ভিকটিমের গলা কাটার আগেই তার মৃত্যু ঘটেছে। তার শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা গিয়েছে। শুধু তাই নয় ব্যোমকেশবাবু, হোটেলের মিটার বক্সের তার কেটে অন্ধকারের সুযোগ নিয়ে একটি মেয়ে সেই হোটেল রুমে ঢুকেছিল। মেয়ে? আগে হ্যাঁ, এটা আমি জিজ্ঞাসাবাদের সময় মালতীর আমতা আমতা ভাব দেখে জিপে ওঠার আগে তাকে সুযোগ বুঝে একা ডেকে জানতে পারি। খুনের সময় মহুয়া দেবী বাথরুমে ছিলেন। উনি একজন মহিলার গলা শুনতে পেয়েছিলেন। হঠাৎ আলো চলে যাওয়ায় বাথরুমে পা পিছলে তিনি পড়ে যান, তার মাথা ফেটে যায় এবং তিনি অজ্ঞান হয়ে যান। আদিত্যবাবু, আমার একটা বিষয়ে ধারণা জন্মেছে। আমার ধারণা সবটা যাই করেছে তাকে আমরা সকলেই চিনি। কে সে? কুমার ওরফে করবি। কুমার ওই রাতে বেঁচে গিয়েছিল। তাকে ভুলিয়ে ভালিয়ে গাড়িতে তুলে তাকে মারার চেষ্টা করা হয়েছিল। সে যে মরেনি, বেঁচে ছিল, খুব সম্ভবত অজ্ঞান হয়েছিল। তাকে মৃত ভেবে সোনারতরীর পাশের ফাঁকা জমিতে পুঁতে দেওয়া হয়।
ওই রাতে আমি আর বিধুবাবু সেখানে গিয়েছিলাম। আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল, তুলনামূলকভাবে মাটি নরম ছিল। জ্ঞান ফেরার পর কুমার ওরফে করবি মাটি খুঁড়ে বাইরে বেরিয়ে এসে আবারও মাটি ভরাট করে দিয়েছিল। অর্থাৎ ওখানকার মাটি পরপর 2 বার খোঁড়া হয়েছিল বলেই আমার ধারণা। কুমারবাবুর বাড়ি গিয়ে ওনার প্রতিটি লেখায় ওনার নামের জায়গায় করবি নামটা দেখে মনে সন্দেহ জাগে। বাগানেও করবি ফুল রয়েছে, সম্ভবত ওই ফুল তিনি পছন্দ করতেন। কুমার মেলি স্বভাবের, অর্থাৎ তার ভেতর এক নারী সত্তা বর্তমান। এই কথাটাই ওনার মা আমাদের কাছ থেকে লুকিয়েছিলেন। খুনি কুমার ওরফে করবি। আমার এও ধারণা পোস্টমর্টম করলে বিন্দুবাবুর শরীরে করবি ফুল থেকে পাওয়া বিষ মিলবে। এর মধ্যে একটা দিনও অনুরাধা দেবী আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। কেন? আমার ধারণা ওনার ছেলে জীবিত অবস্থায় আমাদের যাওয়ার পরেই আত্মপ্রকাশ করেছিলেন। করবি ফুলের গাছ বিরল, সেটি ওনার বাড়িতে রয়েছে। তাই এটা ধরাই যায় যে কুমারবাবু এতদিন নিজের বাড়িতেই গা ঢাকা দিয়েছিলেন এবং মনে মনে পরিকল্পনা করছিলেন। উনি মহিলার ছদ্মবেশে হোটেলে আসেন, বিন্ধুবাবুকে খুন করেন, মাথাটা কেটে নিয়ে যান। মহুয়া দেবী এখনো জীবিত, ওনার প্রাণ সংশয় রয়েছে। আজ রাতে হয়তো আবারও হামলা হতে পারে। আপনি এক্ষুনি কুমারের বাড়ি যান, হয়তো কাটা মাথাটা সেখানে পেলেও পেতে পারেন। আমাকে আর অজিতকেও ছদ্মবেশ ধারণ করে হাসপাতালে পৌঁছতে হবে। অজিত কনস্টেবলের ছদ্মবেশ ধরবে আর আমি ডাক্তারের। বাকিটা সময়ের অপেক্ষা। 1 মাস অপেক্ষা করেছি, ব্যাস আর কিছুক্ষণ, তারপরেই বাকিটা পরিষ্কার হবে। আপনি নিশ্চয়ই হেডফিল্ম কুসুমপুরে কুহকুনি দেখেছেন। তাতে এক রূপান্তরকামী পুরুষ নারীতে রূপান্তরিত হয়ে একের পর এক মানুষকে হত্যা করে চলেছিল। আমার বিশ্বাস এই গল্পটি কুমারের, যা বিন্ধুবাবু নিজের নামে করে নিতে চেয়েছিলেন। ওই রূপান্তরকামী পুরুষের ভূমিকায় ছিলেন মহুয়া দেবী। আমরা বিছানায় লিপস্টিক আর নকল চুল পেয়েছি, সেগুলো কার বলে আপনার ধারণা? পরিচালনা করতে গেলে নিজেকে চরিত্রের গভীরে ঢুকতে হয়। আমার ধারণা সেগুলো এই সিনেমাটির করার স্বার্থে বিন্ধুবাবু নিজে ব্যবহার করতেন। কুমারের মা তার ছেলের এই মানসিক স্থিতির ব্যাপারে জানতেন, কিন্তু কোনোদিন কিচ্ছু বলতে পারেননি। সম্ভবত এখনও তিনি জানেন না যে ওনার ছেলে একজন খুনি। আপনি এক্ষুনি কুমারের বাড়ি যান, সবটা নিজের চোখে দেখে আসুন। এই ছিল আমাদের এই কেসে জড়ানোর পেছনের রহস্য। এখনো আমরা দাঁড়িয়ে আছি সেই হাসপাতালের ঘরে, আমাদের সামনে করবি ওরফে কুমার। আর 1 পা এগোলে কিন্তু গুলি চালাবো কুমার। সবটা যখন জেনে গিয়েছেন, তাহলে এবার আমার মুক্তির পালা। মুক্তি আপনাকে আপনার পাপের স্বীকারোক্তি এবং উপযুক্ত শাস্তি দিতে পারবে। শাস্তি আমি যথেষ্ট পেয়েছি ব্যোমকেশবাবু, আর নয়। এক ঝটকায় খোলা জানলার দিকে পিঠ করে দাঁড়িয়ে 2 হাত পাখির ডানার মতো 2 দিকে করে শটার নিচে ঝাঁপ দিল সে। আমাদের দুজনের আগ্নেয়াস্ত্র একসাথে গর্জে উঠল। নিচে তখন ছুটে আসছে সশস্ত্র পুলিশ বাহিনী। আমরা জানলা দিয়ে নিচে তাকালাম। একটা লাশ, হ্যাঁ, রক্তাক্ত হয়ে রয়েছে এক প্রশস্ত হাসি, বিজয়িনীর হাসি। পরের ঘটনা যদিও বা অতি সংক্ষিপ্ত। কাটা মাথাটা কুমারের বাড়ির বাগান থেকে উদ্ধার হয়েছিল, কিন্তু আফসোস কুমারের মাকে আর বাঁচানো যায়, কারণ কুমারের মা ওই কাটা মাথা দেখে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল। তার আর জ্ঞান ফেরেনি। মহুয়া দেবী অ্যারেস্ট হয়েছেন। খুনিকে আড়াল করা এবং সব তথ্য জেনেও পুলিশের কাছ থেকে লুকিয়ে রাখার অপরাধে তার জেল হয়েছে। কেস এখনো চলছে। পরকাল বলে যদি কিছু থাকে, তাহলে কুমার আর অনুরাধা দেবীর যাতে মধুর মিলন ঘটে, এই কামনাই করি। কালু মানে সেই বিড়ালটা আজকাল আমাদের বাড়িতেই থাকে। এই মুহূর্তে সে বৌঠানের কোলে চেপে দিব্যি আদর খেতে খেতে জুলজুলে চোখে আমার দিকেই তাকিয়ে রয়েছে। আর আমি আমার এই গল্পের পরিসমাপ্তি ঘটিয়ে সিগারেট ধরিয়ে এক দৃষ্টিতে কড়িকাঠের দিকে চেয়ে দেখছি। ধোঁয়া, এক রাশ সাদা ধোঁয়া কুণ্ডলি পাকাতে পাকাতে ওপর দিকে উঠে যাচ্ছে।